ক্লাসে যেত হচ্ছে সকাল 10টায় স্কুলগুলো শুরু হতো। হ্যাঁ, সকাল মানে প্রাইমারি স্কুল, হাই স্কুল এগুলো সকাল 10টায় শুরু হতো। কারণ সকালবেলা উঠে তারা খেতে যেত, একটু পড়তো কিংবা খেলতে চলতো, তারপরে গোসল গোসল করে তারপরে স্কুলে যেত। কিন্তু সমস্যা ছিল কোথায়? একই সময়ে মন্ত্রণালয় চালু হয় 9টায়, স্কুলও চালু হয় 10টায়, সুতরাং জ্যাম বাড়ে। তো জ্যাম নিরসন করতে কি করতে হবে? তাহলে বাচ্চাদের সকাল 7টায় নিয়ে চলে আসে। মানে সমস্যা যত সুরাহা সেটা ফেলা হবে শিক্ষার উপর। আমাদের ইলেকশন ছিল এই যে 14-24-এর তথাকথিত ইলেকশন 7ই জানুয়ারি। সেই জন্য কি করতে হবে? যেন ডামাডোল না ঘটে, পরীক্ষা নভেম্বরের 15-এর মধ্যে শেষ করে দেয়। সিলেবাস যেখানে যায় জাহান্নামে যায়। তার মানেটা কি? তার মানে এই যে কোটি কোটি শিশু শিক্ষা এগুলো কোনো বিষয় না। হ্যাঁ, এইটা তখনও যেমন আছে এখনো তেমনই আছে। আপনার আমলাতন্ত্র, আপনার মন্ত্রণালয়, আপনার সরকার এখনো সেখানেই আছে। সুতরাং আপনারা যে বিশাল একটা ক্যাডার, তাদের যে চরিত্র, তাদের যে ঐক্য, সেটা বিনষ্ট করার জন্য যত রকম তৎপরতা অতীতে যেমন ছিল সামনেও একইভাবে আছে এবং ইতিমধ্যেও সেগুলো আরো প্রকটভাবে বাড়ছে। এইগুলো বিষয়ে যদি আমরা সচেতন না হই, শিক্ষায় বরাদ্দর বিষয়ে যদি আমরা কথা না বলতে পারি, আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে বরাদ্দ, জাতিসংঘ প্রেসক্রাইব যে বরাদ্দ, সেগুলো যদি আমরা না করতে পারি, এবং আরেকটা বিষয় হচ্ছে বরাদ্দের বিধি বন্টন। এই কলেজে যদি 200 কোটি টাকা বরাদ্দ হয়ে থাকে, তার যদি 150 কোটি টাকায় বিল্ডিং বানিয়ে ফেললাম এবং বিল্ডিং এর লংজিভিটি হলো 20 বছর কিংবা 15 বছর, 15 বছর পরে দেখা যাচ্ছে ওইখানে ক্লাস নেওয়া যাচ্ছে, তাহলে বরাদ্দ দিয়েও কিছু হবে না। বরাদ্দের বিধি বন্টন কোথায় করতে হবে সেইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আগামী দিনে এই সরকারের কাছে আপনাদের এই দাবি কিংবা এগুলো থাকতে হবে। আমি আয়োজকদের বলছি, আমি ঢাকা থেকে 2টা পুস্তিকা নিয়ে আসছি, শিক্ষার 2টা পুস্তিকা। আমি আবুল কালাম আজাদ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের পুস্তিকা 2টো বাইরে একটু ওখানে টেবিলে রাখার জন্য যে ওইটা একটু যারা সংগ্রহ করতে চান, ওটা 50 টাকা মূল্য, ওইটা আপনারা সংগ্রহ করবেন। ওখানে বাংলাদেশের শিক্ষা ধ্বংসের কালবন্দী একটা আছে, আর সাম্প্রতিককালের যে শিক্ষার যে ডিজাস্টার, শতভাগ ফাঁস এবং প্রশ্ন ফাঁস, এর আসলে সিস্টেমটা কিভাবে নির্মাণ করা হলো, এটা এই সিস্টেমটা নির্মাণ করা হলো কেমন করে, তার একটা গবেষণা ওখানে আছে, আপনারা একটু সংগ্রহ করবেন। তো আমি সবার প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে এই প্রস্তাব উত্থাপন করছি। বাংলাদেশের শিক্ষার্থীরা অতীতের মতো আবারও এদেশের মানুষের অধিকার আদায়ে প্রয়োজনীয় রাজনৈতিক কাজটা অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে সম্পন্ন করেছে। এই পরিপ্রেক্ষিতে একটা বৈষম্যমুক্ত রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে সমাজের সর্বস্তরে যে আলাপ চলছে, সেখানে শিক্ষা একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসাবে হাজির আছে। সেই আলাপকে প্রয়োজনীয় বুঝে এবং শিক্ষার দেশীয় বৈশিষ্ট্য ও তার বিকাশ নিয়ে যেসব কথা রাষ্ট্র ও সমাজের নানা স্তরে দীর্ঘদিন ধরে চলে আসছে, তার ভিত্তিতেই এখানে কিছু প্রস্তাব সংক্ষিপ্ত আকারে উত্থাপন করা হয়েছে। এই প্রস্তাবগুলো খসড়া এবং এগুলো শিক্ষার রুটিন কর্মতৎপরতার সাথে খুব একটা সংশ্লিষ্ট নয়। কারণ যে কোনো খাতের রুটিন কাজ ও তৎপরতার সংকট বা সীমাবদ্ধতাগুলো একটা যোগ্য, দক্ষ ও সৎ ব্যবস্থাপনা কাঠামো নির্মাণের মাধ্যমে সহজেই সমাধান করা সম্ভব। কিন্তু সম্ভব নয় সেই খাতের নিজস্ব সংগঠন ও ধারণাগত জায়গাগুলোতে ঐক্য প্রতিষ্ঠার কাজটা। এই বিবেচনা থেকে সেগুলোকে এড়িয়ে এখানে শিক্ষা এবং বাংলাদেশের শিক্ষার নিজস্ব সংগঠন এবং ধারণাগত বিষয় নিয়ে কিছু আলাপের সূত্রপাত করা হলো। এক, বাংলাদেশের শিক্ষা ও শিক্ষা ব্যবস্থা আজ এক অতি মুমূর্ষ দশা। একটা স্বাভাবিক সুস্থ ব্যবস্থার উন্নয়নের জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া হয়, মুমূর্ষের জন্য তা নেওয়া হয় না। মুমূর্ষকে বাঁচাতে প্রথমেই যেমন দ্রুত তার রোগ নির্ণয়
বা সমস্যা শনাক্ত করতে হয়, তেমনি দ্রুততার সাথে তাকে সঠিক দাওয়াইও দিতে পারতে হয়। সুতরাং এই দুটো কতটা সঠিক ও দক্ষতার সাথে করা সম্ভব হচ্ছে তার উপরই নির্ভর করছে বাংলাদেশের শিক্ষার ঘুরে দাঁড়ানো অথবা মৃত্যুর দিকে আরো এগিয়ে যাওয়া। তাই শিক্ষা নিয়ে কোনো ব্যক্তির বা গোষ্ঠীর বা দলের বা সংগঠনের যে ভাবনাই থাক বা সামষ্টিকভাবে যে উদ্যোগই গ্রহণ করা হোক, তা বাস্তবায়নের ক্ষেত্রে প্রথমে এই দিকটি ভাবতে হবে। যে কোনো খাতের পতিত দশা থেকে উদ্ধারের জন্য অন্তত 4টা ধাপে ভাবতে হয়: জরুরি, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। খাতের চরিত্র এবং পতনের দশা বুঝে কোন কাজটা আগে কোন ধাপে করা হবে তা সঠিকভাবে চিহ্নিত করা, চিহ্নিত কাজ বা পদক্ষেপগুলোর আন্তঃসম্পর্কের মধ্যে যৌক্তিক সমন্বয় করা এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সক্ষমতার সাথে সেই খাতের পতিত দশা থেকে উদ্ধারের সম্ভাবনা সম্পূর্ণরূপে নির্ভর করে। সুতরাং বাংলাদেশের শিক্ষাকে এই পতিত দশা থেকে উদ্ধার করতে হলে সবাইকে উদ্ধার তৎপরতার এসব ভাব ও তাদের আন্তঃসম্পর্ক বুঝতে হবে এবং তার ভিত্তিতেই কথা বলতে হবে। 3, বাংলাদেশের শিক্ষায় অনেক ধারার কথা বলা হয়। প্রকৃতপক্ষে এদেশের শিক্ষায় মোটা দাগে 2টা ধারা আছে, একটা সাধারণ ধারা আর একটা মাদ্রাসা ধারা। মোটা দাগেই বলা যায় সাধারণ ধারা রাষ্ট্র পরিচালিত এবং মাদ্রাসা ধারা সমাজ পরিচালিত। সাধারণ ধারার মধ্যে আবার বড় 4টি ধারা উপধারা রয়েছে: বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম, ইংরেজি ভার্সন এবং আলিয়া। অন্যদিকে সমাজ পরিচালিত মাদ্রাসা ধারার মধ্যেও বেশ কিছু উপধারা আছে, যেটা উল্লেখ করা প্রয়োজন। এই সকল ধারা ও উপধারা মিলিয়ে বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 3 কোটি। আরো গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে পৃথিবীর 4 ভাগের 3 ভাগ দেশে 3 কোটি মানুষ। সুতরাং শিক্ষা নিয়ে যে কোনো ভাবনা বা পরিকল্পনা শুধু নিজের গোত্র বা বিশ্বাস বা একটা স্কুল বা প্রতিষ্ঠান বা বিশেষ অভিজ্ঞতার নিরিখে নয়। এই বিপুল সংখ্যক শিক্ষার্থী ও তাদের ধারা উপধারার কথা মনে রেখে ভাবতে হবে। যে ঐতিহাসিক, রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় বাংলাদেশের শিক্ষায় এইসব ধারার উদ্ভব ও বিকাশ হয়েছে, তাকে স্ব বৈশিষ্ট্য রেখে শিক্ষা উন্নয়নের কথা ভাবা যায়, আবার তাদের একত্রিত করেও ভাবা যায়। বাংলাদেশের শিক্ষার সকল ধারা উপধারার একত্রীকরণের সুবিধার একটা ইউটোপিয়া নানা সময়ে হাজির করা হয় এবং এর পক্ষে অনেক যুক্তি তত্ত্ব দেওয়া হয়। এসব যুক্তি তত্ত্বের ভিত্তি হিসাবে বিজ্ঞানের কথা বলা হয়, প্রগতি ও আধুনিকতার কথা বলা হয়। কিন্তু মনে রাখতে হবে শিক্ষা সমাজ বিজ্ঞানের বিষয়। বস্তুত কোনো বিজ্ঞানী সমাজ বিজ্ঞান নিরপেক্ষ নয়। সমাজ বিজ্ঞানকে সাথে না নিয়ে কোনো বিজ্ঞান আগাতে পারে না। বাংলাদেশের শিক্ষাকে বাঁচাতে হলে বিষয়টি গভীরভাবে বিবেচনা করতে হবে। যে হিমালয়ের গঙ্গোত্রী, হিমালয়ের জলধারা পদ্মা, ভাগীরথী গড়াই হয়ে ছুটে চলল, তাকে আবার উল্টো ঘুরিয়ে গঙ্গার অভিন্ন প্রবাহে মিশিয়ে দেওয়াই একমাত্র ভালো, এবং সেই ভালো না করা পর্যন্ত আর কিছু ভালো করা যাবে না। এই মত যে সমাজ বিজ্ঞান সম্মত নয়, তা সবাইকে গভীরভাবে উপলব্ধি করতে হবে। 5, বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পর তার সংবিধানে একই পদ্ধতির গণমুখী ও সর্বজনীন শিক্ষা ব্যবস্থার আকাঙ্ক্ষার কথা বলা হয়েছিল। এর আক্ষরিক অর্থ বা প্রকৃত অর্থ নিয়ে বিতর্ক না করেও আমরা বলতে পারি, সংবিধান গ্রহণের পর রাষ্ট্র কখনো এটা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেনি। সাংবিধানিক এই অঙ্গীকারের প্রতি বিগত 53 বছরে ব্যাপক কোনো গণ আন্দোলন হয়েছে তেমনও নয়। তবে সেই অঙ্গীকারের সাথে পরবর্তী সময়ে নানা সংগঠনকে বিজ্ঞান ভিত্তিক শব্দটা জুড়ে দিতে দেখা গেছে।
কর্মমুখী শব্দটাও নানা অনুষঙ্গে যুক্ত হয়েছে। সংবিধানের অঙ্গীকার এবং তার সাথে যুক্ত এসব পরিপূরকীয় শব্দে শিক্ষার গুণগত কোনো পরিবর্তন না ঘটলেও এগুলোর আপাত ঘাত ও চূড়ান্ত ঘাতের শিকার যেসব ধারা বা উপধারা হয়েছে তারা সরাসরি রাষ্ট্র পরিচালিত শিক্ষা ধারার প্রতিপক্ষ হিসেবেই মূলত সমাজে চিহ্নিত হয়েছে। ফলে এর বিপরীত প্রতিক্রিয়ায় তারা ক্রমাগতভাবে নিজেদের সংকট আড়ালে রেখে অস্তিত্ব রক্ষার প্রতি সচেতন হয়েছে এবং রাষ্ট্র পরিচালিত শিক্ষার ক্রম নৈরাজ্যকর পরিস্থিতির মাঝে নিজেদেরকে বিকল্প হিসেবে ভাবতে শিখেছে। শিক্ষা নিয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে রাষ্ট্র পরিচালিত এবং সমাজ পরিচালিত শিক্ষার নানা স্তরের মধ্যে বিরাজমান এই শিক্ষা পরিস্থিতিটা বোঝা জরুরি। 6, আমাদের মতো রাষ্ট্রের শিক্ষা পরিস্থিতির বৈশিষ্ট্য নির্মাণে আন্তর্জাতিক ও আঞ্চলিক শক্তির বিচিত্র ইচ্ছা ও ইশারা থাকে। তাদের হয়ে এনজিও এবং আইএনজিও নামের নানা ধরনের উন্নয়ন বাণিজ্যিক সংগঠন কাজ করে। এসব দেশের সরকার সেগুলো মেনে দিয়ে চলে, কারণ এতেই তাদের ক্ষমতা স্বার্থ রক্ষিত হয় তুলনামূলকভাবে অধিক। শুধু তাই নয়, ক্ষমতার অপব্যবহার ও বহুবিধ হীন স্বার্থ চরিতার্থের জন্য তারা নিজেরাও শিক্ষা পরিস্থিতির মধ্যে পরিকল্পিতভাবে হস্তক্ষেপ করেন। বাংলাদেশের শিক্ষার সকল ধারা উপধারা কম বা বেশি এই হস্তক্ষেপের শিকার। সুতরাং সাদা চোখে আমরা শিক্ষার বিভিন্ন ধারাকে যা দেখি এবং দেখে তার বিষয়ে যেভাবে ভালো মন্দ সিদ্ধান্ত নিই তা সবসময় সত্য নয়। শিক্ষার এই রাজনীতি না বুঝে শিক্ষা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ঝুঁকিপূর্ণ হতে পারে। 7, বাংলাদেশের শিক্ষার সকল ধারা ও উপধারার মধ্যে সর্বাধিক শিক্ষার্থী রয়েছে সাধারণ ধারার বাংলা মাধ্যমে। বস্তুত বাংলাদেশের ইতিহাস হলো এই সাধারণ ধারার শিক্ষা ধ্বংসের ইতিহাস। এই ধ্বংসটা পরিকল্পিত। বস্তুত এর মাধ্যমেই বাংলাদেশ রাষ্ট্র এবং তার সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া সম্ভব হয়েছে। কিন্তু এইসব ধ্বংস ও তার পরিকল্পনা যাতে আমরা বুঝতে না পারি, সেজন্য শত্রু হিসাবে শিক্ষার অন্যান্য ধারা, বিশেষ করে সমাজ পরিচালিত মাদ্রাসা ধারার দিকে নেতিবাচকভাবে তাকানোর সংস্কৃতি গড়ে তোলা হয়েছে। বস্তুত বাংলাদেশের শিক্ষার সংকট ধারাভেদে পৃথক এবং সেগুলোর মধ্যে মাত্রাগত পার্থক্যও রয়েছে। কিন্তু এদিকটা উপেক্ষা করে ঢালাওভাবে বিশেষ ধারা বা উপধারার উপর বিশেষ বিদ্বেষ সৃষ্টির যে সংস্কৃতি তা রাষ্ট্র নির্মিত। বাংলাদেশের শিক্ষায় যে কোনো ধরনের ইতিবাচক হস্তক্ষেপ করতে হলে এই সংস্কৃতিকে বুঝে ও মোকাবেলা করে আগাতে হবে। আর সম্পদের যে দুটি প্রকার রয়েছে তাতে শিক্ষা অবস্তুগত সম্পদ। বস্তুগত সম্পদের সাথে পার্থক্য হলো এটার ভালো মন্দ বা বড় ছোট বিবেচনার মাপকাঠি সুনির্দিষ্ট নয়। তাই সমাজে বস্তুগত সম্পদের ভালো মন্দ নিয়ে যত সহজে ঐক্যমত্য প্রতিষ্ঠা করা সম্ভব, অবস্তুগত সম্পদ নিয়ে তা নয়। বস্তুগত সম্পদের কর্তৃত্ব বা মালিকানা বা রক্ষার তাগিদ নিয়ে সমাজে যত আগ্রহ থাকে, অবস্তুগত সম্পদ নিয়ে তা থাকে না। বস্তুত একটা সমাজ কতখানি আগানো তা বোঝা যায় সেই সমাজের অবস্তুগত সম্পদের গুরুত্ব কতখানি, বা এই বিষয়ে মানুষের বোঝাপড়া কেমন তার ধরন দেখে। সেই বিচারে বাংলাদেশ একটা পশ্চাৎপদ দেশ। এই পশ্চাৎপদতার কারণ যেটাই হোক, সম্পদ হিসেবে শিক্ষার এই বৈশিষ্ট্য না বুঝে সে বিষয়ে সমাজের মানুষের ভাবনার স্তর না ভেবে করণীয় করা ঝুঁকিপূর্ণ নয়। অবস্তুগত সম্পদ শিক্ষা প্রাপ্তির উপায় হিসেবে অধিকাংশ মানুষ আবার বস্তুগত উপকরণ অর্থাৎ পাঠ্যপুস্তককেই বোঝে। সে কারণে
মানুষের এই বোঝার জায়গাকে ঘিরে শিক্ষার দেশীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক কর্তৃপক্ষ পরিকল্পনা কষে সবচেয়ে বেশি। সমাজের চিন্তার বিভাজনকে ব্যবহার করে তারা পাঠ্যপুস্তকে এমন সব পাঠ বা ধারণা এমনভাবে সমাগম ঘটায় যা সেই বিভাজনকে আরো তীব্রভাবে উস্কে দেয়। সেই উস্কানিতে তখন শিক্ষার মানে হয়ে দাঁড়ায় অনেকটা বিশেষ কোনো পাঠ থাকা বা না থাকার মতো বিষয়। বস্তুত কোন পাঠ কোন বিষয়ে কেন পাঠ্য, সেই পাঠে কি কি শিখন উদ্দেশ্য হাসিল হবে, কিভাবে হবে, এই বোধের জায়গায় তখন পৌঁছানো সম্ভব হয় না। শিক্ষার ভাবনায় পাঠ্যপুস্তকের এই রাজনীতি না বুঝে আগানো সম্ভব নয়। 10. শিক্ষা একটা ইতিবাচক প্রপঞ্চ। শুধু ইতিবাচক নয়, এটা হলো মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ইতিবাচক প্রপঞ্চ। অতীতে মানুষের কাঙ্ক্ষিত প্রপঞ্চ থেকে তাদের বঞ্চিত রাখার মাধ্যমে ধ্বংস সাধনের পরিকল্পনা করা হতো। বর্তমানে এটাকে সবার জন্য সুযোগ হিসাবে হাজির রাখার মাধ্যমে ধ্বংসের পরিকল্পনা সাজানো হয়। সবার জন্য যেন কোনো এক ধরনের শিক্ষার বিস্তার ঘটে, যদি তার উপযোগী সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক পরিবর্তন না করা হয়, কিংবা যদি পরিকল্পিতভাবে উল্টোটা করে তোলা যায়, তবে পূর্বের অশিক্ষা থেকে সেই সমাজের যতখানি ক্ষতি সাধন করে স্বার্থ হাসিল করা যাচ্ছিল, পরের তথাকথিত শিক্ষা দিয়ে তার থেকে অনেক বেশি ক্ষতি সাধন করা সম্ভব হয় এবং একই সাথে বহুগুণ বেশি স্বার্থসিদ্ধিও লাভ করা যায়। আগামী বাংলাদেশের শিক্ষায় হস্তক্ষেপ করতে হলে এই ইতিবাচক প্রপঞ্চের রাজনীতিটা বুঝে করতে হবে। 11. বস্তুত এদেশের সকল স্কুল, কলেজ, কিন্ডারগার্টেন, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, সরকারি বা বেসরকারি, রাষ্ট্র পরিচালিত বা সমাজ পরিচালিত, বাণিজ্যিক বা অবাণিজ্যিক, তার সকলই আমাদের এবং এখানে যারা পড়ছে তারা এদেশেরই নাগরিক বা ভবিষ্যৎ নাগরিক। সুতরাং সকল ধারার শিক্ষাকে তার বৈশিষ্ট্য রক্ষা করে মানসম্মত করতে হবে। সেখানে শিক্ষার্থীর জীবন নিরাপদ হতে হবে এবং শিক্ষার পরিবেশ অনুকূল হতে হবে। এই দাবিতে এক না হয়ে এবং এই ধারাগুলির প্রবাহ ও বিকাশের সুস্থ ধারাবাহিকতার প্রতি চরম অনাস্থা রেখে শুধু ইতিবাচকতার বোধ দিয়ে শিক্ষায় যা কিছু হস্তক্ষেপ করা হবে তাতে আরো সুফল বলতে পারে। আমি উপসংহারটা পড়ছি না। এই হলো আমাদের গণপরিসরের যে শিক্ষা প্রস্তাব উত্থাপিত হয়েছিল, সেই 11টি প্রস্তাব। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। দীর্ঘ সময় নিয়ে তিনি খুব সুচিন্তিত একটি শিক্ষা প্রস্তাব উত্থাপন করলেন, যেটির ভিত্তিতে এখন আমাদের আলোচনা করা সহজ হয়ে যায়। আমি প্রথমেই অনুরোধ করছি আমাদের আনন্দমোহন কলেজের অধ্যক্ষ জনাব মনিরুল্লাহ স্যারকে, তিনি আমার শিক্ষা বোর্ডের একটি মিটিং আছে, সেই কারণে তাকে আগে দিতে হচ্ছে। ধন্যবাদ সঞ্চালক সাংবাদিক আবুল কালাম আজাদ শেখ। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যিনি একটু আগে আমাদের শিক্ষার উত্থান পরবর্তী শিক্ষা ভাবনা নিয়ে যিনি প্রবন্ধটি উপস্থাপন করেছেন সংক্ষিপ্ত আকারে। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম, চমৎকার একটি ভাবনা নিয়ে এসেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন উনি রাখাল রাহার লেখক, শিক্ষা গবেষক এবং আমাদের সকলের পরিচিত, বাংলাদেশের পরিচিত একজন মানুষ। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর কামরুল হাসান,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের আমাদের মাঝে আরো উপস্থিত আছেন কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রামীণ অর্থনীতির অধ্যাপক কাজী ফরিদ সাহেব, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক রয়েছেন এখানে, আমার প্রিয় সহকর্মীরা রয়েছেন, বিভিন্ন পর্যায় থেকে আসা সুধীমণ্ডলী, এই জুলাই আগস্ট অভ্যুত্থানে নায়ক যারা এই সমন্বয়করাও আমার সামনে উপস্থিত হয়েছে, আশিক এবং আলী হোসেনকে দেখতে পাচ্ছি আমি, এবং অন্যান্যরাও আছে এখানে। তো সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই আনন্দমঠ কলেজ পরিবারের পক্ষ থেকে। ২,৫০০ বছর আগে প্লেটো বলেছেন, এডুকেশন মেক্স এ ম্যান পারফেক্ট, যে শিক্ষাই মানুষকে পরিপূর্ণ করে। আজকে যারা রাখাল রাহার যে চমৎকার একটি প্রস্তাব ভাবনা, জুলাই অগাস্টের যে বিপ্লব, এই বিপ্লবের পরে তরুণদের যে আকাঙ্ক্ষা, নতুন দেশ গড়ার যে আকাঙ্ক্ষা এবং একটি গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা, সেখানে তার ভাবনার সাথে অনেক মিল রয়েছে। উনি বর্তমান শিক্ষার ইতিহাস থেকে নিয়ে বাংলাদেশের শিক্ষার যে ক্রনোলজি, যে সিস্টেম, বর্তমান শিক্ষার পরিস্থিতি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন। আমি মনে করি যে ওনার মতো, যে উনি বলেছেন যে শিক্ষা হচ্ছে প্রান্তিক একটি ভাবনার বিষয় হয়ে গিয়েছে, এবং আমিও শিক্ষার সাথে যুক্ত আছি, শিক্ষকতার সাথে যুক্ত আছি ৩১ বছর ধরে। শিক্ষা ক্যাডারে যোগদান করেছি ৩১ বছর যাবত, এবং আমিও দেখেছি যে আসলে বাস্তব অবস্থাটা এমনই যে শিক্ষা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে অবহেলিত একটি বিষয়, যেখানে মানুষ আলোকিত হওয়ার বিষয়, যে মানুষ যে শিক্ষা নিয়ে একটি শিশু থেকে সে বেড়ে উঠবে আলোকিত মানুষ হবে। আমরা কিন্তু সেই শিক্ষা ব্যবস্থাকে এখন পর্যন্ত একীভূত করতে পারিনি। আমরা নানা ধারা, উপধারা, নানা বিষয়ে যেভাবে আমরা শিক্ষাকে বিতর্কিত করেছি, আমার মনে হয় যে সেই ব্যবস্থাটি আমরা গড়ে তুলতে পারি না, যে একজন মানুষকে, একজন শিশু থেকে সে তার শিক্ষা জীবনটি কেমন হয়। প্লেটো তার আইডিয়াল স্টেজে শিক্ষা ব্যবস্থার কথা বলেছিলেন, তার কাল্পনিক রাষ্ট্রে, এবং তিনি সেখানে মিউজিক থেকে নিয়ে দর্শন, গণিত, কলা সমস্ত বিষয়কে একীভূত করেছিলেন, এবং তিনি জীবনব্যাপী একটি শিক্ষার কথা বলেছিলেন প্লেটো তার আইডিয়াল স্টেজের মধ্যে। এবং তিনি পেকুলিয়ার আরো বিষয় বলেছিলেন যে সেখানে একজন দার্শনিক রাজা হবে, রাষ্ট্রের রাজা হবে, ফিলোসোফার কিং, এবং যিনি শিক্ষা ব্যবস্থায় একজন শিখতে শিখতে এমন একটি বিদগ্ধ নাগরিক হবে যার তখন আর কোনো আইনের প্রয়োজন হবে না। তো সেই ধরনের ফিলোসোফার কিং এর কথা তিনি বলেছিলেন সেই ২,৫০০ বছর আগে। আমরা মনে করি আমরা সেরকম না পারি, আমরা একজন পরিপূর্ণ মানুষ যাতে সমাজকে নেতৃত্ব দিতে পারে, রাষ্ট্রকে নেতৃত্ব দিতে পারে, আলোকিত একজন মানুষ যিনি যেখানেই যাবেন সেখানে তার আলো ছড়াবে, এবং সমস্ত সংস্কৃতি আমরা তো আর বিজাতীয় সংস্কৃতিকে আমরা ধারণ করতে পারবো না। আমাদের নিজস্ব সংস্কৃতির উপরে ভিত্তি করে যে শিক্ষা আমাদের জন্য গ্রহণযোগ্য, কাঙ্ক্ষিত, সেটিকে আমরা যাতে প্রমোট করি, সেই ব্যাপারে আমাদের মনে হয় যে রাখাল রাহা মহোদয় যে কথাবার্তা বলেছেন, এটি নীতি নির্ধারকদের কাছে কিভাবে পৌঁছানো যায় সেই ব্যবস্থা করা আমাদের মনে হয় জোর দাবি রাখা দরকার। এবং তিনি আরো
এটিকে বিস্তারিত করে সংক্রমিত করে আমি মনে করি যে এই নতুন পরিবেশে তরুণ প্রজন্মের এই আকাঙ্ক্ষিত নতুন পরিবেশে কিভাবে নীতি নির্ধারকদের মাধ্যমে এই শিক্ষা ভাবনাকে পৌঁছে দেওয়া যায় সেই একটি আমার মনে হয় যে সকলকে নিয়ে সেই ভাবনাটি আমাদের ভাবতে হবে। আমি কথা না বাড়িয়ে, অনেকেই প্যানেল আলোচক আছেন, চমৎকার আলোচনা হবে এখানে, সকলেই জানে এখানে অংশগ্রহণ করে একটি সুন্দর প্রস্তাবনা তৈরি করে এখান থেকে আমরা উঠতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আনন্দমোহন কলেজে যারা এসেছেন ঢাকা থেকে এবং বিভিন্ন জায়গা থেকে আমি তাদের প্রতি আনন্দমোহন কলেজ পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং আজকের এই সেমিনারে সাফল্য কামনা করে আমি আবুল কালাম আজাদ সাহেব, যিনি সাংবাদিক, এই সেমিনারটির উদ্যোক্তা, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আমার একটি বোর্ডের মিটিং রয়েছে, তো আমি জরুরি একটি মিটিং এর কারণে আপনাদের কাছ থেকে আমি একটু ছুটি নিচ্ছি। ধন্যবাদ। ভালো থাকবেন। এ পর্যায়ে আমরা একটু সিনেমার দিকে যাই। একজন নির্মাতা কিভাবে বাংলাদেশের সমাজকে দেখে, এই দেশের শিক্ষাকে দেখে, সেই অভিজ্ঞতাকে আমরা শুনবো। খুব খেটে তিনি বাংলাকে তুলে আনেন তার সিনেমায়। সিনেমাটি দেখে আমি বেশ কয়েকদিন অপার মুগ্ধতায় ছিলাম। আমাদের মধ্যে খন্দকার সুমন আছে। ধন্যবাদ। আমি সূচনায় ওই কে কে উপস্থিত আছেন, কে কে নাই, এটা করে সময়টা নষ্ট না করি। সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং আয়োজকদেরকেও ধন্যবাদ জানাই। যেটা হচ্ছে যে রাখাল রাহাতা যে প্রস্তাবনাটা পেশ করেছেন, এখানে পুরোটাই একটা মনস্তাত্ত্বিক জায়গা থেকে, মানে উনি বারবার গুরুত্ব দিয়েছেন যে আমাদের মনস্তাত্ত্বিক জায়গাটা বুঝেই আমাদেরকে ওই অবস্থানে দিতে হবে, যে সংস্কারটা বা যে পদ্ধতির ইয়েটা প্রস্তাবনা, সেই প্রস্তাবনার জায়গাটা আমার খুব ভালো লেগেছে। এই মনস্তাত্ত্বিক জায়গাটা আমরা কখনোই ধরার চেষ্টা করি না, আমরা সবসময় লৌকিক জিনিসকে ধরার চেষ্টা করি। এবং বাংলাদেশে আমাদের সবার ভিতরেই একটা প্রবণতা আছে যে পপুলার জিনিসটাকে আমরা সবসময় ডিল করে আনি। তো এখানে যেটা শিক্ষার মধ্যে একটি অবহেলিত, বাংলাদেশের শিক্ষা এতটাই অবহেলিত যে এরকম একটি বিষয়কে নিয়ে দাদা কাজ করছেন, এটা এই জন্য দাদাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং একই সঙ্গে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে অস্থির একটা সময় যাচ্ছে আমাদের হাতে আসলে সময় নাই, সেই সময়ের মাঝখানে থেকেও এইরকম একটি সেমিনারে সময় দেওয়ার জন্য যে সময়টা আমরা বের করতে পেরেছি, এই জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। শিক্ষা আমার ব্যক্তিগত জীবনে ওইভাবে কোনো গবেষণা নেই, আমি ওইভাবে শিক্ষা নিয়ে বিশেষজ্ঞ না, কিন্তু আমার যাপনের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ থেকে আমি কিছু কথা বলতে চাই। আমি যখন স্কুলে পড়তাম তখন আমি গ্রামের স্কুলে পড়তাম, আমার অনেক বন্ধু আছে যাদের বাবা হচ্ছে কৃষক। এই কৃষক বাবাকে সহযোগিতা করতে আমার বন্ধুরা কখনো স্কুলে আসতো, কখনো আসতো না। বিশেষ করে যখন চাষের মৌসুম আসতো তখন কৃষক বাবাকে সাহায্য করতে, তারা কৃষিকাজ করতো, বাবাকে সহযোগিতা করতো এবং সেটা তারা খুব উৎসবমুখভাবে কাজটা করতো। কিছু বাবা ছিলেন যারা রাস্তায় বসে আটা বিক্রি করতেন, ওই হাটের দিনে করে ওই আমার যে বন্ধুটা ওই বাবার সন্তান, ওই হাটের মধ্যে বসে আটা বিক্রি করতেন। কিন্তু এসএসসি পাশ করার পরে
এই বন্ধুদের কাউকে আমরা বাবাকে সহযোগিতা করতে দেই না। এই এসএসসি পাস করার পর আমার বন্ধুটা কেন যেন নিজেকে সাহেব বাবা শুরু করে, সে আর ওই কৃষক বাবাকে সহযোগিতা করে না, বা রাস্তায় বসে যে বাবাটা আটা বিক্রি করে সেই বাবাকে আর সহযোগিতা করে না। তখন থেকে আমার মনের ভিতরে একটা প্রশ্ন জাগে। তার আগে তো আমি এতটা বুঝতাম না যে আমাদের শিক্ষা ব্যবস্থায় কোনো না কোনো জায়গায় একটা ভুল আছে, যে ভুল আমাদেরকে কোনো না কোনো ভাবে সাহেব বানানো শেখায় বা একটা চাকরিজীবী হিসেবে শেখায়, কিন্তু উৎপাদনের কোনো কিছুর সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট করে দেয়। আজকে আমাদের বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার ইদানিংকালের অবস্থা আমি খুব একটা জানি না। আমার সন্তানরা দুঃখজনক হলেও ইংরেজি মিডিয়ামে পড়ে, এবং এটা পড়তে তার মা আমাদেরকে খুব উৎসাহিত করেছে, কারণ প্রচলিত শিক্ষা ব্যবস্থার উপরে তার বিশ্বাস উঠে গেছে। তার ধারণা বা তিনি মনে করেন যে তার সময় পর্যন্ত শিক্ষা ব্যবস্থা ভালো ছিল, তারপরে যে ধারাবাহিকতা এসেছে সেটা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এই বিষয়ে আমার গবেষণা নেই, কিন্তু আমার স্ত্রী, যেহেতু আমি মনে করি যে আমাদের মানে বাংলাদেশের অসংখ্য গৃহিণীর হাতেই হচ্ছিল আমাদের সন্তানরা বড় হয়, তাদের পার্সপেক্টিভ ভিউ আমরা এখানে দেখতে পারি বা এখানে বুঝতে পারি। তো সেই জায়গা থেকে আমাদের শিক্ষা ব্যবস্থার সঙ্গে উৎপাদনের কোনো সম্পর্ক নাই, আমাদের শিক্ষা ব্যবস্থার সঙ্গে কারিগরি কোনো সম্পর্ক নাই। বিজ্ঞান সম্মত হইতেই হবে এমন কোনো বিষয় নয়, কিন্তু আমাদের জীবন ও জীবিকার জন্য উৎপাদন এবং কারিগরি বিদ্যার সঙ্গে আমাদের সম্পৃক্ততা থাকতে হবে, এটা খুব জরুরি। আমাদের দেশে ক্লাস 6, 7 বা 8 থেকে সম্ভবত আপনার কৃষি বিজ্ঞান নামে একটা বই পড়ানো হয়, কিন্তু ওই বই পড়ে কেউ আর কৃষক হইল না, আধুনিক কৃষক হইল না। বা আমাদের যে ফিজিক্স পড়ানো হচ্ছে বা কেমিস্ট্রি পড়ানো হচ্ছে বা বায়োলজি পড়ানো হচ্ছে, এতটাই রসকসহীনভাবে পড়ানো হচ্ছে, এবং বিশেষ করে যে বইগুলো আমাদের আসে বাংলায় হয়ে অনুবাদ হয়ে, সেগুলো ইংরেজির চেয়ে অনেক কঠিন, এবং সেগুলো পড়ে আমরা কিছু বুঝতাম না। তো এই সকল নানান বিষয়গুলো থাকে। তার পাশে যেটা আমার নজরে আসে যে এ থেকে শিক্ষার্থীদের যে আগ্রহ শিক্ষার প্রতি, সেটা চলে যায়। আমার এখন পর্যন্ত সবচেয়ে ভালো লাগার বই, আপনাদের সময় ছিল কিনা জানি না, আমার সময় ছিল, সেটা হচ্ছে চয়নিকা। এটা আমাদের টেক্সট বুকের বাইরে পড়ানো হইতো, এবং আমার জীবনে প্রথম টেক্সট বুকের বাইরে যে আলাদা গল্পের বই হয়, তখন ওই চয়নিকা দিয়েই আমরা প্রথম, সরকারের পক্ষ থেকে দেওয়া হতো প্রাথমিক বিদ্যালয়ে, ওইটা দিয়েই প্রথম আমরা টেক্সট বুকের বাইরের বই পড়া শিখি। সেটা এখন আর নাই। একই সঙ্গে পরবর্তীতে আমরা নানান ধরনের সাহিত্যের বই পরিবার থেকে উপহার পাই। তো এই যে টেক্সট বুকের বাইরেও যে বই থাকে এবং সেই বইগুলো যে থাকে, বর্তমান সময়ে খুব কম মানুষ আছে বা ছাত্র আছে সেগুলো পড়তে পারে। বিশেষ করে বাবা মা তো পড়তেই দেয় না, মানে টেক্সট বুকের বাইরের কোনো বই পড়তে দেয় না, কারণ তার রুটিনটাকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে সে সকাল থেকে দুপুর পর্যন্ত একটা স্কুলে থাকবে, সেখান থেকে একটা কোচিং এ যাবে, কোচিং থেকে এসে বাসায় পড়বে, তার জন্য নিজের যাপনের জন্য আলাদা কোনো সময় নেই। এবং খেয়াল করে দেখবেন তাতে আমরা খুব একটা সুখী না। আমাদের পরিবারের ভিতরে পিতা পুত্র বা কন্যা মাতা বা মাতা পুত্র, এদের মধ্যে সবসময় ঝগড়া লেগে আছে, কারণ এরা সবসময় এটা ভাবছে যে আসলে একটা মানুষের জন্য অনেক মানুষ লাগে তার যাপনের জন্য, কিন্তু তারা এত স্বল্প একটা জায়গায় এত কম মানুষ নিয়ে থাকে। এই ঝগড়াঝাটি মূলত কারণটা হচ্ছে তোমরা আমার জন্য এনাফ না। তো আমরা আমাদের বাচ্চাদের জন্য এমন একটা শিক্ষা ব্যবস্থা রেখে দিয়েছি যেখানে বাচ্চা হচ্ছে প্রোডাক্ট। আমি যেটা হইতে পারি নাই, সেই না হওয়ার দায়টা আমরা বাচ্চাদের ঘাড়ে চাপাই দিই, এবং দিন দিন সেই বইগুলো আরো বড় হচ্ছে, এবং সেই দায় নিয়ে আমাদের বাচ্চারা প্রত্যেকদিন স্কুলে যায় এবং স্কুল থেকে ফেরে। উচ্চ শিক্ষা একটা দেশের সব মানুষেরই দরকার এমনটা না, যার উচ্চ শিক্ষায় আগ্রহী হবে তারাই উচ্চ শিক্ষিত হবে। আমার যেমন ব্যক্তিগতভাবে উচ্চ শিক্ষা ভালো লাগে না, আমি যার কারণে বিএসসি পরে আর কোনো পড়াশোনা করি না, কিন্তু তারপরে আমি বাইরের পড়াশোনা আমার কাছে এত ভালো লেগেছে, কখনো মনে হচ্ছে যে আমি একটু সমাজ বিজ্ঞান পড়ি, কখনো মনে হচ্ছে আমি একটু সায়েন্সের বই কিছু পড়ি, বা যখন যেটা মনে হয় সেটা আমি পড়তে পারি। তো এই জায়গা থেকে আমাদের শিক্ষার ভিতরে রসবোধ নেই। আমাদের ছাত্রছাত্রীদেরকে যদি আমরা জিজ্ঞাসা করি, প্রত্যেকেরই একটা স্বপ্ন। আর আজকেও আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি
লাইব্রেরিতে যান, গিয়ে দেখবেন যে ওই যে বিসিএস হওয়ার জন্যই তাদের স্বপ্নটা তৈরি হয়ে আসছে। এর বাইরে আর কেউ বিজ্ঞানী হইতে চায় না, এর বাইরে আর কেউ শিল্পী হইতে চায় না, এর বাইরে আর কেউ মানে আমরা এই জায়গাগুলো থেকে তাদের মুখ ফিরিয়ে নিয়েছি। আমরা দেখিয়েছি কোন কোন পেশায় টাকা আছে। ডাক্তার হও, বিসিএস না পেলেও তোমার টাকার অভাব হবে না। ইঞ্জিনিয়ার হও, বিসিএস না পেলেও তোমার টাকার অভাব হবে না। তো ওই যে সেই পুরাতন যে ধারা, যে লেখাপড়া করে যারা গাড়ি ঘোড়া চড়ে তারা, এইটার উপরেই বেশ করে আমাদের শিক্ষানীতি এখন পর্যন্ত চলছে, যেখান থেকে আমরা এখন পর্যন্ত বের হতে পারিনি। যাই হোক, আলাপ লম্বা করবো না, এখানেই সংক্ষিপ্ত করি। কিন্তু আমাদের একটা অনুরোধ যে আমাদের সন্তানদেরকে মানে দেশ অত বড় নিয়ে ভাবি না যে দেশের কি হবে, নিজেদের পরিবারকে রক্ষা করার জন্য হলো আমাদের সন্তানদেরকে একটি স্বাস্থ্যকর শিক্ষা ব্যবস্থার ভিতর দিয়ে যেতে হবে। নইলে দেশ তো অনেক মানে একটা বড় ব্যাপার, পরিবারগুলোই রসাতলে চলে যাবে। আমাদের শিশুদের মধ্যে শেয়ারিং অ্যান্ড কেয়ারিং বিষয়টা নেই, বরং আমরা মানে যেহেতু যে কোনো বিজ্ঞাপনের ভিতরে একটা ইয়ে থাকে, আপনার গবেষণা থাকে। গবেষণাটা কি, যে বর্তমান সময় আমার কনজিউমারের মনস্তাত্ত্বিক জায়গাটা কোথায়। তাই এই বিজ্ঞাপনে আসে একা একা খেতে যাও, দরজা বন্ধ করে খাও। এই যে সেলফিশ তৈরি করার যে প্রবণতা, এই প্রবণতাটা তারা রিসার্চে পেয়েছে বলে তারা বিজ্ঞাপনে এই প্রবণতাটা ব্যবহার করে। তো আমাদের এই মূল্যবোধের শিক্ষা বা যে আদি শিক্ষা, যে শিক্ষার ভিতরে এখনো পাঠশালা বা বক্তব্যের যে শিক্ষা দিত, সেই শিক্ষা পর্যন্তই আমরা পৌঁছাতে পারিনি। আর এখানে বিজ্ঞানসম্মত শিক্ষার কোথায় হবে? আর প্রাথমিক বিদ্যালয়গুলোতে দেখা যাচ্ছে যে শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও। তো শিক্ষার জন্য আমরা প্রাথমিক বিদ্যালয়ে আসলাম, আর সেবা করতে শুধুমাত্র আপনাকে ঢাকায় যেতে হবে, নাহলে আপনার বাড়ি গাড়ি হবে না। তো আপনাকে সেবার জন্য একদল কেরানি তৈরি করতেছে পুরো বাংলাদেশে, এবং তাকে ডেকে নেওয়া হচ্ছে ঢাকায়, এবং এই ঢাকায় বাসনোপযোগী একটি শহরে আপনাকে মৃত্যুর ফাঁদের মধ্যে ঢুকিয়ে আপনার গাড়ি বাড়ির লোক দেখিয়ে আপনাকে ইয়ে করতেছে। তো এই সকল বিষয় মিলে এক শিক্ষা থেকেই সবকিছু জব। আমার এক বড় ভাই আমাকে প্রশ্ন করেছিল যে তোমাকে যদি একটা আলাদিনের দত্ত দেওয়া হয়, তাহলে তুমি বাংলাদেশের জন্য কি চাও? সে বললো, আমি তো হঠাৎ করে কেউ একটা প্রশ্ন করলে কিন্তু এটা চিন্তার বিষয়, অপশন একটাই। আমি তখন তাকে বলেছিলাম যে আমি শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চাই, এইটুকুই আমার চাই। ধন্যবাদ। শুনছিলাম সময়ের শাসনটা আবার মনে করিয়ে দিই। আমরা একেবারে ওই পাশে যারা আছে, সম্ভবত ইন্টারের শিক্ষার্থী কয়েকজন আছে, তাদের ভিতর থেকে কেউ কি কিছু বলতে আগ্রহী? যে কি কি সংকটের ভিতর দিয়ে কে? আচ্ছা, তোমার কাছে আসবো। আমাদের ম্যাডাম সামান্তা নওরিন সৌমি, ওনার কথা শুনে তারপরে প্রস্তুত থাকার জন্য বলছি। এবং তিনি হচ্ছেন দর্শক বিভাগের সহকারী অধ্যাপক নওরিন সামান্তা সৌমি। একটু সময় বিবেচনা করে কথা বলুন। সবাইকে ধন্যবাদ এই চমৎকার আয়োজনে অংশ নেওয়ার জন্য, এবং এই অনুষ্ঠানের আয়োজকবৃন্দকেও ধন্যবাদ এমন সুন্দর আয়োজনের জন্য। আসলে আমরা যদি একটি দেশের দিকে তাকাই, তাহলে আমরা দেখবো একটি দেশের উন্নয়নের জন্য দুটো দিকের উন্নয়ন আসলে প্রয়োজন। মোটা দাগে যদি বলতে চাই, তাহলে একটা হচ্ছে আমাদের সেই দেশের আত্মিক দিকের উন্নয়ন, যেটা দেশের মানুষের আত্মিক দিকগুলোর উন্নয়ন ঘটাবে। আরেকটা দিক হচ্ছে বাহ্যিক দিকের উন্নয়ন, কিংবা সেটাকে আমি অর্থনৈতিক উন্নয়ন বা বস্তুগত দিকের উন্নয়ন বলতে পারি। তো আত্মিক দিকের উন্নয়নের দিকটাকে আমি আসলে বলতে চাইছি আমাদের নৈতিকতা, মূল্যবোধ, আমাদের ভাবনার স্বচ্ছতা, আমাদের যৌক্তিক চিন্তা করার সক্ষমতা, এই দিকগুলো। আর বাহ্যিক দিকের উন্নয়নগুলোর সাথে আমাদের অর্থনীতি খুব সম্পৃক্ত, আমাদের পেশাগত দিক খুব সম্পৃক্ত। এই দুটো দিকে যদি আমরা মনোযোগ না দিই, তাহলে দেশের উন্নয়ন আসলে পরিপূর্ণ হবে না, ইনকমপ্লিট থেকে যায়। তো এই দুটো দিককে গুরুত্ব দিতে হবে কিন্তু শিক্ষা ব্যবস্থার ভিতরে। অর্থাৎ শিক্ষা দান প্রক্রিয়াটি
শিক্ষা ব্যবস্থাটি এমন হতে হবে যে এই দেশের একটি উন্নয়নের জন্য এই দুটো দিককেই করতে হবে। আমি লেখক এবং শিক্ষা গবেষক রাখাল রাহার এই খসড়া প্রস্তাবটি পড়েছি। খুব চমৎকারভাবে তিনি বিভিন্ন রকম প্রস্তাবগুলো উল্লেখ করেছেন। তার মধ্যে এখানে দ্বিতীয় প্রস্তাবের মধ্যে তিনি যে লিখেছেন যে পতিত দশা থেকে উদ্ধারের জন্য 4টি ধাপে ভাবতে হবে, অর্থাৎ সেই ধাপগুলো হচ্ছে জরুরি, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এবং আসলে আমাদের কিছুদিন আগ পর্যন্ত যে শিক্ষা পদ্ধতি নতুন পাঠ্যক্রম চালু ছিল, সেখানে যে পরিস্থিতিগুলো ছিল, অসামঞ্জস্যপূর্ণতাগুলো ছিল, এখন যখন আমরা পরিবর্তনের কথা ভাবছি তখন দ্রুত কিন্তু যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেখান থেকে উত্তরণের পথে আমাদের ভাবতে হবে। অর্থাৎ যদি সহজে বলতে চাই, ধরুন ক্লাস 7-এ যে ছেলেটি বা মেয়েটি উঠেছে, নতুন পাঠ্যক্রমের সাথে সে অলরেডি নিজেকে সম্পৃক্ত করে নিয়েছে, তার ভাবনার জগৎটা একভাবে তৈরি হওয়া শুরু করেছে। ফলে তাকে পরিবর্তিত পরিস্থিতির সাথে কিভাবে আমি দ্রুততম সময়ের ভিতরে খাপ খাওয়াবো, সেটি কিন্তু আমাকে ভাবতে হবে। এবং দীর্ঘমেয়াদী যে ধাপগুলো নিতে হবে, সেখানে যে প্রথমে বলেছিলাম আত্মিক দিকের উন্নয়নগুলো, অর্থাৎ নৈতিকতা, মূল্যবোধ, এই উন্নয়নগুলোর কথা কিন্তু আমাদের ভাবতে হবে। এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় একদম মানুষের অন্তর্গত উন্নয়নগুলো আসলে খুব ছোটবেলা থেকেই তৈরি হয়। তো প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের আগ পর্যন্ত মূলত আমরা যদি নৈতিকতা, মূল্যবোধ, মানুষের যুক্তিবোধ তৈরির বিষয়গুলোকে রাখতে পারি, তাহলে এই জিনিসটি পরবর্তীতে ছেলেটি বা মেয়েটি যখন অনার্স মাস্টার্স শেষ করে ফেলবে, তখন গিয়ে এটার ফলগুলো আমরা মূলত দেখা যাবে পাওয়া শুরু করবো। এবং এটি খুব জরুরি বলে আমি মনে করি। আমাদের ভিতরে যে দ্বন্দ্বগুলো তৈরি হয়, সমাজের ভিতরে অসামঞ্জস্যতা যেগুলো থাকে, সেগুলো দূর করার ক্ষেত্রে এটা খুব জরুরি। আরেকটি বিষয় আছে, রাখাল রাহার প্রস্তাব 3-এর মধ্যে তিনি দুটো ধারার উল্লেখ করেছেন শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে। একটি সাধারণ ধারা, আরেকটি হচ্ছে মাদ্রাসা ধারা। এটিও খুব চমৎকার লেগেছে আমার। এবং এখানে তিনি এই দুটো ধারার মধ্যে মাদ্রাসা ধারার দিকে সমাজের যে নেতিবাচকতা আছে, সেটি যে ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে, সেটি তিনি উল্লেখ করেছেন। এবং আসলে সমাজে বিভাজন আছে, সমাজে বিভিন্ন ধারার শিক্ষা পদ্ধতি চালু আছে এবং প্রত্যেকটার কিছু আলাদা আলাদা ভাবনা চিন্তা আছে, সেটি থাকবে। সে আলাদাভাবে কিন্তু তারা নিজেদেরকে আরো সমৃদ্ধ করতে পারে। তবে খেয়াল রাখতে হবে কোনো ধারাতেই যেন বাংলাদেশের যে আদর্শগত দিক, আমাদের যে জাতিসত্তা আছে, তার যে দিকগুলো আছে, সেটি যেন খর্ব না হয়। প্রত্যেকটি ধারারই শিক্ষা ব্যবস্থা চালু থাকতে পারে, তারা উন্নত হতে পারে, কিন্তু আমাদের দেশীয় ঐতিহ্য, সংস্কৃতি, আমাদের মূল্যবোধ, এটি যেন খর্ব না হয়, জাতীয় চেতনা যেন খর্ব না হয়। একটি কথা আমি বলতে চাই যে আমাদের দেশের উন্নয়নের জন্য, আর্থিক উন্নয়ন, বাহ্যিক উন্নয়ন, সব ক্ষেত্রে ইংরেজি কিন্তু খুব বড় একটা ভূমিকা পালন করে, যেহেতু ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। যেমন রবীন্দ্রনাথের শিক্ষা বিষয়ক প্রবন্ধগুলো যদি আমরা পাঠ করতে যাই, সেখানে তিনি যেমন মাতৃভাষার কথা উল্লেখ করেছেন, যেমন রাখাল রাহা তার প্রস্তাবনার মধ্যে দিয়েছে। রবীন্দ্রনাথও কিন্তু মাতৃভাষাকে বলেছিলেন অনেকটা নৌকার মতো, আর বড় জাহাজের মতো তুলনা করেছেন তিনি ইংরেজি ভাষাটাকে, যেহেতু ইংরেজি হচ্ছে আন্তর্জাতিক একটি ভাষা। অর্থাৎ ইংরেজি ভাষার মাধ্যমে আমরা বিভিন্ন দেশের যে ভাবনাগুলো আছে সেগুলোকে নিয়ে আসি, এবং মাতৃভাষার মাধ্যমে সেটি যদি আমরা আমাদের বন্দরে নিয়ে পৌঁছাতে পারি, অর্থাৎ আমাদের পাঠ্যপুস্তকের ভিতরে নিয়ে আসতে পারি, আমাদের একদম কাছে নিয়ে আসতে পারি, তাহলে হয়তো সেই বিদেশি ভাবনাগুলোর সাথে আমরা নিজেদেরকে সহজে সম্পৃক্ত করতে পারি। কিন্তু তারপরেও আমাদেরকে স্বীকার করতে হবে সেটি কিন্তু খুব দীর্ঘমেয়াদী ব্যাপার। এত খুব সহজেই আমরা মাতৃভাষায় সবকিছু বিদেশি জিনিস পেয়ে যাব, তাদের ভাবনাগুলো পেয়ে যাব, এটা এত সহজ না। ফলে ইংরেজিকে আমাদের গুরুত্ব আসলে দেওয়া দরকার। কারণ আমরা জনসংখ্যা বহুল দেশ, আমাদের এই জনসংখ্যাকে আমরা জনশক্তিতে রূপান্তর করতে চাই। ফলে ইংরেজিটাকে, এখন এখানে প্রশ্ন হচ্ছে, ইংরেজি তো ছোটবেলা থেকে একটা ছেলে বা মেয়ে পড়ছে, তাহলে পড়ার পরে সে পাচ্ছে না কেন? ত্রুটিটা কোথায়? গণিত ছোটবেলা থেকে পড়ছে কিন্তু পাচ্ছে না কেন? ত্রুটিটা কোথায়? ত্রুটির জায়গাগুলোকে আমরা কখনো খুঁজে দেখার চেষ্টা করেছি? বিগত বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে নানান রকমের পরিকল্পনা নেওয়া হয়েছে, হুট করে পদ্ধতিগত একটা বড় বড় পরিবর্তন করে ফেলা হয়েছে, কিন্তু বিগত পদ্ধতির ত্রুটি কোনটা ছিল এবং সেই ত্রুটির জায়গাটুকুকে ঠিক করলেই আসলে
পরিবর্তন সম্ভব কিনা, উন্নয়ন সম্ভব কিনা, আমার মনে হয় সেটা আমাদের খুব ভালো করে দেখা হয়নি। তো এই জায়গাটা একটু দেখা দরকার। প্রযুক্তিগত শিক্ষাকে আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয় ওই একই কারণে, যেহেতু জনসংখ্যাকে আমরা জনশক্তিতে রূপান্তর করতে চাই। প্রযুক্তি তো বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশেই খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এখন এমন না যে প্রযুক্তিগত শিক্ষাটা আমাদের খুব অল্প পালন করবে আমাদের ছেলে মেয়েদের, পরবর্তীতে উচ্চ মাধ্যমিকের পরে তারা যখন বিশেষায়িত শিক্ষাগুলোর দিকে যাবে তখন তাদের ওই প্রযুক্তিগত শিক্ষাটা তাদেরকে হয়তো আরেকটু এগিয়ে নিতে সহায়তা করবে। তবে একদম ছোটবেলা থেকে যেটা কথা বলা হচ্ছে সেটাকে আমার কাছে খুব বেশি মনে হয়েছে ওটা কাজে লাগবে না, বরঞ্চ একদম শৈশবের দিকগুলোতে যদি ভালো ভূমিকা রাখবে। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে খসড়া প্রস্তাবের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে যে আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আন্তর্জাতিক এবং আঞ্চলিক নানান রকমের চাপ আছে। শুধু তাই না, এই চাপটা তো আছে এবং রাজনৈতিক দিক দিয়ে ক্ষমতাবানরা সবসময় তাদের যে ভাবনাগুলো আছে সেটাকেই চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করে থাকে। তো দেখা যায় এই চেষ্টাটা এতই হুটহাট করে তারা করে এবং এত দ্রুততার সাথে করেন যে এটা এর সাথে আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত যারা আছে তারা কখনোই খুব দ্রুত খাপ খাইয়ে নিতে পারেন না। আমার নিজের জীবনের কথা যদি বলতে যাই, যে আমরা গ্রেডিং এর ফার্স্ট ব্যাচ ছিলাম। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে যেদিন রেজাল্ট কার্ড হাতে নিয়েছি তখন কি গ্রেড পেয়েছি, সিজিপিএ কত বুঝতে পারছিলাম না, যেটা আসলে কি গ্রেড। তো আমার রেজাল্ট নিয়ে আমি যখন আমার স্যারদের কাছে গিয়েছি, আমার স্যাররাও ভালোভাবে বুঝতে পারছেন না যে কি গ্রেড পেয়েছি। ফলে দেখা যাচ্ছে, এটা কিন্তু আমরা এই সময়ও দেখেছি, যখন এই যে নতুন নানান রকম পরিবর্তন হয়ে যাবে শিক্ষা ব্যবস্থার, এই কথাগুলো যখন বলা হয়েছে তখন প্রশিক্ষণ ঠিক মতো হয়নি, শিক্ষার্থীরা জানে না তাদেরকে দিয়ে কি করতে চাওয়া হচ্ছে, অভিভাবকরা জানেন না, শিক্ষকরা ঠিক মতো জানেন না। ফলে এই যে এত দ্রুত জিনিসগুলো করার চেষ্টা করা হয়, এটা আসলে খুব ক্ষতির কারণ হয়। তো এই ক্ষেত্রে একটি শিক্ষা কমিশন বোধহয় খুব জরুরি। একটা শিক্ষা কমিশন যদি থাকে এবং সেই শিক্ষা কমিশন তাদের বিভিন্ন গবেষণার মধ্য দিয়ে যদি বিভিন্ন প্রস্তাব করেন, সেগুলো কার্যকর করার ব্যবস্থা নেন, তাহলে আমার মনে হয় যে এটা একটা ভালো ভূমিকা রাখবে যে আমাদের দেশের কখন কোন পরিবর্তনটি প্রয়োজন। আরেকটি হচ্ছে, পরিবর্তন যদি আমরা চাই সেই পরিবর্তনটা ওই বিভিন্ন সময় মতো হুট করে না হয়, খুব ধীরে ধীরে অল্প পরিসরে আস্তে আস্তে করলে বোধ হয় ভালো হয়। তাহলে সবাই খাপ খাইয়ে নিতে পারে, ছেলে মেয়েরাও মনোযোগ দিতে পারে। এতটুকুই বলতে চাই। পরবর্তী আলোচকদের কথার মাধ্যমে আমরা আরো বিশদভাবে বিভিন্ন কিছু সম্পর্কে জানব। ধন্যবাদ। আমরা যে ইন্টারমিডিয়েট ভাইয়ের কথা শুনতে চাইছিলাম, একজন একটু মাইকটা আগায় দিন। সবাই কোথায় চলে আসুন। এটা কি অন করা আছে? আমরা উঠছি কেন আমরা বলবো এবং শুনবো। প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে এবং যে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। উপস্থিত সকলকে আমার অন্তর কথা আমাদের বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাটাকে সত্যি বলতে আমার মনে হয় যে এটা এক্সপেরিমেন্টাল পর্যায়ে গেছে। আমরা প্র্যাকটিক্যাল কথা বলতে চাই। এই 1972 সালে আমাদের শিক্ষা যদি করে আবার নতুন একটা আছে, আবার আসলে তিনটে ভিতরে আমরা এটাকে আসলে বাস্তবিকভাবে প্রয়োগ করবো, সেই সুযোগটা আমাদের জন্য হয়ে ওঠে। আমাদের দেশের আইসিটি বই আছে, আইসিটি বই পড়ার পর এর 2 মিনিট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কিন্তু এই কিভাবে কাজ করে বা এই ডিসিশনের মেকানিজমটা সেটা আমাদের বই আছে নাই। আমাদের এসএসসি তে আইসিটি একটা বই আছে, এই আইসিটি বইটার মধ্যে বিভিন্ন কথা লেখা আছে, বিভিন্ন সফটওয়্যার কাজ করে লেখা আছে। কিন্তু একটা সফটওয়্যার বানাতে কি লাগে, একটা সফটওয়্যার কিভাবে বানাতে পারি, সেই ডেভেলপমেন্টের বেসিকটা আমাদের দেশের আসলে প্রযুক্তিটাকে উন্নত করতে হবে। আমাদের কিছু প্রয়োজন আছে, আমাদের ভ্যালু সেন্স প্রয়োজন আছে, আমাদের সত্য হিস্ট্রি জানার প্রয়োজন আছে। কিন্তু বর্তমান যে রেভলিউশনের যুগ, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে যুগটা আছে, সেটার সাথে খাপ খাওয়ানোর জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে অবশ্যই প্রস্তুতি নির্ভর করতে হবে। সেই ক্ষেত্রে
আসলে বলা যায় যে আমাদের যে পাঠ্য বইগুলো আছে সেই পাঠ্যপুথিতে রোবোটিক্স, এআই সম্পর্কিত বা বিভিন্ন প্রোগ্রামিং সম্পর্কিত কন্টেন্ট আমাদের add করতে হবে, আর সেটার জন্য যথাযথভাবে যে বাস্তবায়ন করা যায় সেটার ব্যবস্থা করতে হবে। আমি মফস্বল থেকে এসেছি এখানে কলেজে পড়ালেখা করতে। আমার স্কুলে আইসিটি ল্যাব আছে, বিজ্ঞান ল্যাব আছে, কিন্তু আমি দুঃখের সাথে বলি যে আমি 5 বছর স্কুলে পড়ালেখা করছি, আমি একদিনও ওই দরজায় বেরোতে পারিনি। আমি এই রুমের ভিতরে ঢুকে একটা ল্যাপটপে কাজ করতে হবে, আমাদের স্কুল থেকে আমি শিখতে পারিনি। আমি নিজস্বভাবে মোটামুটি প্রোগ্রামিং শেখার চেষ্টা করি। আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের দেশে প্রতি বছর বিজ্ঞান মেলা হয়। আমি গতবার এই 24 সালে বিজ্ঞান মেলায় জাতীয় পর্যায়ে সেকেন্ড রানার্স করি, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এগুলো হলো এক্সিকিউশন। আমাদের দেশে প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয় করে বিজ্ঞান মেলা হচ্ছে, বিভিন্ন অলিম্পিয়াড হচ্ছে, কিন্তু এগুলো বাস্তবিক কোনো এক্সিকিউশন আমরা দেখি না। 3 মিনিটে শেষ করার কথা ছিল। সেইগুলোর দিকে আমি আসলে আমাদের নজর দিতে হবে। আর আমাদের যে বইগুলো আছে সেই বইগুলো আমাদের প্রযুক্তি নির্ভর হবে এবং বাস্তবিক হবে আমাদের বইগুলো সাজাতে হবে। সেই আশা থাকতে পারে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের প্যানেল আলোচকদের আলোচনা এখনো বাকি আছে 4 জন। আমরা সবার কথা শুনতেছি। যদি বিষয়টা এমন হয় যে ভাই আমাকে দিয়ে দেন, আমার একটু কাজ আছে, তো আমার কথাটা বলে আমি চলে গেলাম, তাহলে কে কার কথা শুনবে এবং একসাথে কয়জনকে দেওয়া সম্ভব? আমরা শিক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ এবং খুবই সংবেদনশীল বিষয়ে এখানে এসেছি কথা বলতে। ধৈর্য নিয়েই উপস্থিত থাকতে হবে, কথা বলতে হবে এবং কথা শুনতে হবে, নিজেও বলতে হবে, অন্যের কথাগুলো শুনতে হবে। ফলে আমরা যেন সেই দিকটা খেয়াল রাখি। সব কর্নারে যদি আমাকে বসতে হয় তাহলে সময়টা আপনাদের 3 মিনিটের ভিতরে নির্ধারিত রাখতে হবে এবং আমাদের আরো প্যানেল আলোচকরা বাকি আছেন, তাদের কথাগুলো আমাদের শুনতে হবে। এই ফাঁকে আমি আরেকজনের কথা শুনে আসতে চাই, তারপরে আবার প্যানেল আলোচকের কাছে যাব। আপনি ভিতর দিয়ে আসেন, আপনি ভিতর দিয়ে আসেন, আশরাফ ভাই ভিতর দিয়ে আসেন, মাইকটা নিয়ে যান। আমরা এই পর্যায়ে কথা শুনবো বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লাবিব আব্দুল্লাহ ভাইয়ের কাছ থেকে। আশরাফ ভাই আপনার পিছনে পিছনে। তিনি ইবনে খালদুন ইনস্টিটিউটের পরিচালক। শুকরিয়া। আমি এসেছি শ্রোতা হিসেবে, দক্ষ সঞ্চালক যারা বাবুল আমাদেরকে ধন্যবাদ। যখন অভ্যুত্থান বা বিপ্লবের উত্তাল সময় তখন ঢাকা ভার্সিটিতে মিছিলতে গেছিলাম, নিপীড়ন প্রেস ক্লাবে আজকের যে প্রবন্ধকার শিক্ষা গবেষক ঢাকা ওনার সাথে আমরা একটা সেমিনারে গেছিলাম। আমাদের এসি বন্ধ করে দেওয়া হয়েছিল, সময় সংক্ষেপণ করতে বলা হয়েছিল এবং আমরা আমাদের ভাই জানেন খুব বিব্রতকর অবস্থায় পরিস্থিতি ছিলাম যে কেন এখানে কথা বলা হচ্ছে। এই যে অভ্যুত্থান, আমরা অনেকে বিপ্লব বলছি না, বিপ্লব অভ্যুত্থান যেই হয়েছে, এরপরে যারা বিপ্লব করেছেন, আমি মাদ্রাসা শিক্ষক এবং কই মানুষ, উনি সতেরো বছর বলেছেন সাধারণ শিক্ষা। সাধারণ শিক্ষা আগে মাথাকে সাধারণ শিক্ষা অন্তর্ভুক্ত করেছেন। আগে মানুষ মাদ্রাসায় সরকার, প্রতিটি সরকার এই স্বৈরাচারী, আমি নাম বলতে তোমার সমস্যা, 80 দশকের যে স্বৈরাচার ছিলেন, হ্যাঁ 80 দশকের স্বৈরাচার, তখন দেখুন স্বৈরাচার ছিলেন। তো ওই স্বৈরাচার আলিয়া মাসাকে স্কুল বানাতে চেয়েছিলেন। পরের স্বৈরাচারীরা সেটাকে বিশ্ববিদ্যালয়ে পড়ে পাঠিয়েছে এবং মাদ্রাসার কোনো রূপ নাই, এজন্য উনি সাধারণ শিক্ষা করতে করেছেন। আর 18 সনে 2018 নির্বাচনের আগে আমরা যে সক্রিয় মাহফিল করেছিলাম, তো আপনারা জানেন আমি কবি মাদ্রাসা, আমি জায়গায় সেখানে প্রতিবাদী সরাসরি মাস্টার্সের সনদ দেওয়া হয়েছে, আমি সেই সনদের অধিকারী। আমার এই ডিগ্রি নাই, আমার এইচএসসি ব্যাচ থাকবে না, আমার এসটিসি থাকবে না, এবং আপনাদের নানা প্রক্রিয়ায় এই এবং পঞ্চম শ্রেণীর যে ছিল এটি থাকবে না। আমি সরাসরি পৃথিবীতে একটা সরাসরি মাস্টার্স। এই যে শিক্ষা, এটা নাম হলো কৌমিমা এবং এটা সরকারি দিয়েছে। এই যে বিভাজন, এই যে শিক্ষার সিস্টেমকে আমি আপনাদের অভিজ্ঞতা বলছি। আমি গত মাসে আমি ভারতে ছিলাম, যদি এই মুহূর্তে এটা বলা ঠিক না, কিন্তু ছিলাম যখন ইউনিভার্সিটিতে ছিলাম, আমার সাথে যে ছিলেন মেসি, সেখানে উনি বিজেপির মূলত, কিন্তু আমি এই পোশাকে ওনার সাথে
এবং এই ভার্সিটিতে গালিবের কবিতা নিয়ে আন্তর্জাতিক সেমিনার পাশে একজন বসে আসছে কেরালা অধ্যাপক, উনি আরবি অধ্যাপনা করেন বলে ওই ভার্সিটি, এখানে সংস্কৃতি আরবি উর্দু বসবাস করে। কিন্তু এই যে আনন্দ মহলে যেখানে করতে আসলাম কথা সংক্ষিপ্ত করবো, এখানে লেখা আছে মৌলভী হামিদুদ্দিন ভবন, ধন্যবাদ, একটা ভবন নাম হয়েছে, এটা রোড আছে মৌলভী হামিদুদ্দিন রোড, একটা ভবন আছে, অর্থাৎ ঢাকাটা উনি কোনো অবদান আছে, অবশ্যই অবদান। এই মৌলভী শিক্ষা চিন্তা আপনারা যারা মিস্টার আছে, আপনারা এই শিক্ষা চিন্তা স্বাধীনতার এই 4 বছরে 5 বছর তো হয়নি, যার কারণে ভারত আমার অনেক খুশি যে একটু আপনাকে জিজ্ঞাসা করলাম, বলুন না আপনার বেতন কত? 3 লাখ টাকা আর একটু বেশি আছে। আর আমাদের যারা ঢাকা ভার্সিটিতে 1 লাখ 1.5 লাখ। আপনারা ওদিকে যদি যাই, চীন, জাপান, আপনারা যদি সিঙ্গাপুরে যায়, শিক্ষার কত উন্নত হয়েছে, পশ্চিমবঙ্গের পূর্বে যে শিক্ষার উন্নতি হয়েছে, কিন্তু আমাদের দেশে ব্রিটিশের সেই শিক্ষা কেরানিবালার শিক্ষা হয়েছে। আমি আশা করি আমি অভিমান করতাম এবং আমি এই পোশাক নিয়ে গর্বিত, আমি আমার শিক্ষা নিয়ে গর্বিত, এবং আমরা চাই আগামী বিপ্লব পরবর্তী শিক্ষা অনেক 6টা কমিশন হয়েছে, শিক্ষা কমিশন। আশা করি আর্থিক আবার দেওয়া হয়েছে সেনাবাহিনীকে, বিদেশি পাওয়ার দেওয়া হয়েছে, তারা কি বিচার করে আমি জানি না। তো আমরা আজকে যারা আছে এখানে মোল্লা এবং ইসলাম যারা এখানে এসেছে, আমাদের আওয়াজ উঠা দরকার। বাংলাদেশ আমাকে জঙ্গি বলবেন, কখনো 71 এলাকা বলবেন, আমি এই স্বাধীনতা বিশ্বাসী, এদেশের মাটিতে বিশ্বাসী, এদেশের স্বৈরাচার মুক্ত হয়ে বিশ্বাসী, এবং প্রায় শতাধিক মাদ্রাসা ছাত্র এবং আলেম এই অভ্যুত্থানে তারা জীবন দিয়েছে। তাদের কথা আমি নিশ্চিত আগামী শিক্ষা কমিশন তাদের কথা। আমার ব্যক্তিগতভাবে কথা শেষ করে দিচ্ছি, ধন্যবাদ জানাই আয়োজন করেছে। এই আয়োজন ভার্সিটিতে হোক, কলেজে হোক, উন্মুক্ত স্থানে হোক, ব্যক্তিগতভাবে আমি লিবিয়াতে কাতারের দেশে গিয়েছি, সৌদি আরবের মধ্যভারতের ভার্সিটিগুলো দেখেছি, ভারতের ভার্সিটিগুলি দেখার সুযোগ হয়েছে। কোথাও গেলে আমি প্রকৃতির আগে ভার্সিটি দেখি, সবচেয়ে অবহেলিত আমাদের ভার্সিটিগুলো, সবচেয়ে অবহেলিত আমাদের আনন্দ ভোগ করে, যেখানে ভবন অসম্পূর্ণ থাকে, যেখানে ভবন নির্মাণে দুর্নীতি হয়, এখানে আমি বলছিলাম আমাদের টেন্ডারবাজি চলে, চাঁদাবাজি চলে। এই অভ্যুত্থান পরবর্তী যারা আপনারা আন্দোলন করবেন, আশা করি আপনারা শিক্ষা নেন। আমার একটা অসম্পূর্ণতা, এটা আমার ধারণার বাইরে, যারা বিপ্লব করেছে, অভ্যুত্থান করেছে, তাদের শিক্ষা চিন্তাও আমি জানতে পারি, আমি নিজেও একটার মধ্যে শিক্ষা প্রস্তাব আছে সংস্কার একটা, কিন্তু তাদের শিক্ষা চিন্তা আমি ধরতে পারিনি। ধন্যবাদ সবাইকে, আসতে যারা এসেছেন, অনেক অধ্যাপক আছেন, অনেকে শিক্ষা নেওয়া পাবেন। আপনারা মাদ্রাসাকে আর সাধারণ শিক্ষাকে পৃথক করে দেখার সুযোগ নাই, কারণ আমাদের সুলতান পারছিলাম ওই জাহিরি যুগের শিক্ষা দিয়ে ওখানে মাদ্রাসা থেকে এক্সপোর্ট শিক্ষা, সেই শিক্ষায় যারা অর্জন করেছে তারা আসন চলেছে, সেই শিক্ষার যারা করা সেটা বিজ্ঞানী ছিল। আমরা সারা পৃথিবীতে ইসলামের নেতৃত্ব দিয়েছি, আমাদের অনেকেই মুসলমান আছে, কর্মযোগ আমরা সেখানে এক থাকি, অবিভাজিত থেকে দলবদ্ধ হই। ধন্যবাদ। এই পর্যায়ে কথা শুনবো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক উম্মে ফারহানা তার কাছ থেকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার নাম উম্মে ফারহানা, আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে শিক্ষকতা করি। শুরুতে আজাদ ভাই হচ্ছে যে সরি বলছিলেন, সহযোগী অধ্যাপক লেখা হয়ে গেছে। ব্যাপার হচ্ছে শিক্ষক সহযোগী অধ্যাপক এটা কোনো বিষয় না। বাইরের দেশগুলোতে যে কোনো শিক্ষককে প্রফেসর বলে। আমি একটা ওয়ার্কশপে গেছিলাম, ব্র্যাক ইউনিভার্সিটির কয়েকটা ছেলে ছিল, তারা সবাই আমাকে ম্যাডাম ম্যাম আপু কিছু না বলে প্রফেসর বলে রাখছিল। প্রফেসর লুকেট দ্যাট, এরকম ভাবে কথা বলছি। তো প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসরের র্যাঙ্কিং গুলোর বিষয়টা কি? র্যাঙ্কিং এর হচ্ছে ডিস্ট্রিক্টের মধ্যে আমার নিয়ম করছে যে পিএইচডি না করলে প্রফেসর হওয়া যাবে না, তো হরে ধরে সবাই পিএইচডি করে। তো শিক্ষার অনেক উন্নতি হচ্ছে, গবেষণা না করলে গবেষণামূলক ইউনিভার্সিটি করতে হবে, এই সেই আমি শুনতেছি। আমার শিক্ষকতার বয়স অনেক বেশি না, আবার খুব কমও না, 13.5 বছর, 11 সাল থেকে আমি পড়াই। তো ওইখানে আমি দেখতেছি যে এটাতে এই গবেষণা করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, সারাক্ষণ এই হেগেপের প্রজেক্ট, এই ট্রেনিং, সেই ট্রেনিং, কারিকুলাম, এই সেই চলতেই আছে, কিন্তু লাভ কিছু হচ্ছে না।
কিছু মানুষের লাভ হচ্ছে, যারা এই প্রজেক্টগুলো কোঅর্ডিনেট করতেছে, যারা এই টাকাগুলো পাচ্ছে, তাদের কিছু কিছু লাভ হচ্ছে। তারা দেখাচ্ছে আমরা অনেক প্রজেক্ট করতেছি, অনেক সিলেবাস চেঞ্জ করতেছি, হ্যান্ড করতেছি, ত্যান করতেছি, ওয়ার্কশপ করতেছি, স্বাধীনতার কাছে বিরিয়ানি খাচ্ছি সেই ফাঁকে ফাঁকে। তো এই হচ্ছে গিয়ে উচ্চশিক্ষায় উন্নতির চিত্র। মানে আমি আমার জায়গা থেকে যেটা বলছি, শুনতে খুব খারাপ এবং তিতাস শোনায়। যদিও মানে এই যে শ্রেণী মিনারা যে অন্য পেশাজীবীরা যে ইউনিভার্সিটি শিক্ষক বলতেই এক ধরনের গুরুকুচকা বা আচ্ছা ইউনিভার্সিটি যা আপনি এই ধরনের, আমি যে কারণে ইউনিভার্সিটি যা পরিচয়টা দেই না, আমি সাধারণত বলি আমি লেখক। তো এখানে আমাকে আজাদ ভাই হচ্ছে ইউনিভার্সিটি টিচার হিসেবেই ডেকে এনেছে, তো যে কারণে বলতে হচ্ছে যেহেতু শিক্ষা নেই এতগুলো আলাপ। তো এই শিক্ষকতার যে বিষয়টা, মানে এই শ্রেণী ঘৃণাটা আমারও থাকতো আমি যদি শিক্ষক না হতাম। এখন কপালের ফের আমি শিক্ষক হয়ে গেছি, এই কমিউনিটির মধ্যেই চলে আসছি, তো এই জায়গা থেকে বলতে হয়। তো এই যে শিক্ষার সঙ্গে গবেষণা, উচ্চশিক্ষা থেকে বলছি, যদিও আমার নিচে থেকে বলা উচিত ছিল হয়তো বা, ওই নিজের বাচ্চাদের পড়ালেখা আমি দেখতে পাই না, আমার বাচ্চারা প্রমোশন না পেলে তো টাকা পয়সা পারবে না। শিক্ষকদের যে টাকার খাই, এটা নিয়ে কি বলবেন? বেতন পারে না, স্কেল রিভাইজ হয় না গত 10 বছরে। তো এই যে টাকা তো লাগে, এখন ডাক্তাররা যখন চিকিৎসা করতে আরেক ডাক্তারের কাছে যায়, তারা কিন্তু ফিস নেয় না। কিন্তু আমি যখন আমার বাচ্চাদেরকে পড়াতে যাই, এমন না যে আমার বাচ্চাদের স্কুলের ফিস দক্ষিণ-পূর্ব পশ্চিম, তো আমি বলছি ঈশান নৈর অগ্নিবাড়ি উদ্ধত ওইগুলো হয়ে গেল। তো ও বলছে যে না এগুলো কিছু নাই, 4টা। তো এখন স্কুলে যা শেখানো হয় বাচ্চাদের কাছে কিন্তু সেটা স্ট্যান্ডার্ড, কারণ স্কুলের পড়ালেখা হচ্ছে টিচারদের ব্যাপার, আমি কি শিখাইবো সেটা কোনো বিষয় না। তো এখন যেহেতু স্কুলের পড়ালেখা বাচ্চাদের কাছে মূল বিষয়, তো স্কুলেই কিন্তু আসলে এই নীতি শিক্ষা থেকে শুরু করে, পরিবেশ রক্ষা শিক্ষা থেকে শুরু করে, পশু পাখি প্রাণী এদের প্রতি এমপ্যাথেটিক হওয়া থেকে শুরু করে, রিক্সা চালককে যে তুমি করে বলা যাবে না, আপনি করে বলতে হবে, সেই সবকিছু স্কুলেই শেখাতে হবে। মানুষ হচ্ছে এক দফা বলে দেয় যে এটা পারিবারিক শিক্ষা, পারিবারিক শিক্ষার অভাব। পারিবারিক কালচারটাকে জায়গায় কিরকম হবে? আমি আমার শ্বশুর বাড়িতে গিয়ে খালা শাশুড়িকে 5 হয়ে সালাম করি নাই, তো আমার খালা শাশুড়ি খুব মাইন্ড করছে। আমার পরিবারে 5 হয়ে সালাম করার রেওয়াজ নাই, তাদের পরিবারে আছে, এক এক পরিবারে এক রকম হবে। কিন্তু যেগুলো এমপ্যাথির প্রশ্ন, যেটা রাস্তায় কুকুরকে যেতে যেতে দেখলে হঠাৎ করে লাথি দেওয়া যায় না, জিনিস ছোড়া যায় না, এই জিনিসটা তো স্কুলে শিখাতে হবে। আমার কাছে এটা মনে হয় যে এই নীতির শিক্ষাটা স্কুলে শিখাতে হবে। আমার ছেলে বললো যে তার পাশের বাচ্চাটা নকল করতে গিয়ে ধরা পড়ছে, টিচার ওকে বকা দিচ্ছে, মারছে। তো এই যে নকল যে করা যাবে না, এটা মার দিয়ে না, এটা আসলে নীতি শিক্ষা থেকে শিখাতে হবে যে ভাই তোমার পাস না হলেও চলবে, তুমি যদি সেকেন্ড হও, থার্ড হও বা ফেলও করো, কোনো সমস্যা নাই, ফেল করলে তোমাকে আমি লজ্জা দিব না, কিন্তু তুমি নকল যদি করো এটা তুমি ভুল করবা। এই জিনিসটা শিখাতে যদি স্কুলে পারতাম আমরা, তাহলে আমার এখনকার শেয়ার লেভেলের স্টুডেন্টদেরকে বডি চেক করা লাগতো না, বাথরুমে পিয়নকে পাঠায় বইপত্র কি রাখা আছে এটা দেখা লাগতো না। এবং এই নীতি শিক্ষাটা যদি আমরা স্কুলে শিখাতে পারতাম সবসময় থেকে, তাহলে যেটা হইতো যে ইন্টারমিডিয়েট লেভেলে যেটা হয়, আমি মোমিনুন্নেছা কলেজে পড়েছি, গার্লস স্কুলের বই পড়লে পানির মতো সব বোঝা যায়, বটানি বই যেটা ছিল আমাদের। তারপর আমাদের বটানি প্রাইভেট পড়তে হতো, কারণ কি প্র্যাকটিক্যালি আমরা তো নাম্বার দিই না, এখন ব্ল্যাকমেইল করে মানে যেটা দরকার নাই, যার দরকার আছে সে প্রাইভেট পড়ুক, আমার অসুবিধা নাই। কিন্তু আমি ছিলাম প্রথম সারির স্টুডেন্ট, এটা ওই স্কুলের ফার্স্ট সেকেন্ড হয়েছি, কিন্তু মোমিনুন্নেছা কলেজে পড়ে দিতে আমার ওই বটানি গার্লস বলে বই পড়লে আমি সব বুঝতে পারি। তারপর আমার কেন প্রাইভেট পড়তে হবে, কারণ আমরা তো 5 নাম্বার কম দেবে প্র্যাকটিক্যাল। তো এই যে আইসিটি ক্ষেত্রে আমার মেয়ে আইসিটিতে রেজাল্ট খারাপ করছে, আইসিটি টিচার আমাকে ফোন করছে, না কলেজের টিচার, যে আপনার মেয়ে তো এই রেজাল্ট, এই অবস্থা, এখন ওকে তো প্রাইভেট পড়তে হবে। তো এই যে ব্যাপারটা এই গোড়া থেকে যে শিক্ষকদের কাছে প্রাইভেট পড়ানোটা কেন একটা অপশন হয়ে গেছে তার ইয়ে থেকে। তো এই জিনিসগুলো যদি আমরা বুঝতাম যে আমাদের আসলে এই কারণ যে আমাদের কম্পিটিশন ফিল হয়, কম্পিটিশন ফিল হয় কিরকম, আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা বা বাংলার ইংরেজি বা অন্যান্য যাদের হচ্ছে গিয়ে ইভিনিং বা উইকেন্ড কোর্স পড়ানোর সুযোগ নাই, তারা একরকম জীবনযাপন করে, আর যাদের উইকেন্ড কোর্স পড়ানোর সুযোগ আছে তারা আরেক রকম জীবনযাপন করে, তাদের ফার্নিচারের দাম বেশি, তাদের টিভিটা একটু বেশি বড়, এই ধরনের ব্যাপারগুলো। এখন আমাদের যদি মূল জায়গায় আমরা যদি ধরতে না পারি যে আসলে একটা বাচ্চাকে আমরা শিখাই দিচ্ছি যে ভাই তার কত বড় গাড়ি বা টিভিটা কত বড়, আইফোনটা কত লেটেস্ট মডেলের, এটা হচ্ছে জীবনের সাকসেসের পরিচয়, এটা যদি একটা বাচ্চা ছোটবেলা থেকে শিখে যায় তাহলে সে এইটাই করবে, এই কম্পিটিশনেই দৌড়াবে। যে এই কম্পিটিশনে যখন দৌড়াবে তখন তার নীতি নৈতিকতা আর বিবেক বুদ্ধি সে ব্যবহার করবে না, এবং সেটা যে করে না মানুষ
এই যে শ্রেণী ঘৃণার কথা বলছিলাম শিক্ষকদের প্রতি, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা বুঝে ফেলেছি কেন এই শ্রেণী ঘৃণাটা। সরকারি কলেজে যারা পড়ান তাদের একটা অন্য ব্যাপার আছে, তারা সরকারি মানে প্রজাতন্ত্রের তারা কর্মকর্তা, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বা বেসরকারি শিক্ষকরাও কতজন আসলে ছাত্র হত্যার প্রতিবাদ করেছিলেন? কারণ তাদের ওই বিবেক বুদ্ধিটা যদি থাকতো তাহলে তারা প্রতিবাদ করতেন, বিবেক বুদ্ধিটা তো নাই তাদের কাছে। মানে দলবাজি করা এবং হচ্ছে গিয়ে ওই দলের স্বার্থ এবং নিজের স্বার্থে কিছু ছাত্রকে অন্য কলেজের পেছনে ব্যবহার করা, এই প্র্যাকটিস গুলো কেন হয়েছে একদিন দুদিন হয় না। তারা তো শিক্ষিত কম না, তারা অনেক শিক্ষিত, তো তাদের পিএইচডি আছে, পোস্ট ডক্টরেট আছে, অনেক কিছু আছে। যেটা নাই সেটা হচ্ছে বিবেক বুদ্ধি এবং নীতিনৈতিকতা। তো ওইটা আমার মনে হয় যে শিক্ষার মধ্যে এটা অন্তর্ভুক্ত করা লাগবে। যে এই যে আমি হঠাৎ করে রাস্তায় ময়লা ফেলতেছি, পানি প্লাস্টিকের জিনিস ফেলে পরিবেশ নষ্ট করতেছি, এগুলো করা ঠিক না। তারপরে পশু পাখির প্রতি আমরা সদাচরণ করতে পারতেছি না, প্রাণ প্রকৃতির প্রতি আমাদের কোনো খেয়াল নাই, এই জিনিসটা ঠিক না। ক্লাসের ফার্স্ট সেকেন্ড হওয়াটাই একমাত্র সাফল্য না, ভালো মানুষ হওয়াটাও সাফল্য। এই জিনিসটা শুধু এখন তো কমিউনিটিটা ভেঙে গেছে, অন্যরকম হয়ে গেছে। দাদা দাদি নানা নানির সঙ্গে একসঙ্গে বাচ্চারা থাকে না। আমরা যখন থাকতাম আমরা এরকম তাদের কাছ থেকে গল্প শুনতাম, আমরা এরকম জিনিস শুনতাম। এখন সেটা বাচ্চারা পায় না, ইউনিট ফ্যামিলিতে থাকে ওরা। তো এই কারণে ওদেরকে এই শিক্ষাগুলো স্কুলেই দিতে হবে, প্রাইমারি লেভেলে। আমার কাছে এটা মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, এটা অনেকের সাথে না মিলতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে এই যে নীতি শিক্ষা, যে বিবেক বোধের শিক্ষা, এই জিনিসগুলো ছোটকাল থেকে দেওয়া উচিত। কমিউনিটি সেন্সটা বোঝানো উচিত। ইভেন কানাডার মতন একটা উন্নত বড়লোকি দেশ, যেটা আমরা ক্যাপিটালিস্ট বলে জানি, সেসব দেশেও 3-4 এর বাচ্চাদের হচ্ছে মূল একটা অংশ থাকে যে ওরা নার্সারি কেজির বাচ্চাদেরকে দেখে শুনে রাখবে, বেবি সিটিং। বাচ্চা বাসায় একটা বা দুইটা, সে তার নিজের ছোট ভাইকে পালুক না পালুক, এই বাচ্চা পালতে পারতে হবে। অনেকেরই আপত্তি আছে যে ডিম ভাজি করানো বা বিছানা ওঠানো এটা কেন স্কুলে পড়ানো হবে। আমার মতে এটা পড়ানো উচিত, কারণ হচ্ছে এটা লাইফ স্কিল, এটা কোনো জেন্ডার রোল না। রান্না করলে মানুষ, এটা ছেলেরাও করতে পারে, করতে হবে এরকম না ব্যাপারটা। এই জিনিসটা যদি স্কুলে শেখানো যায় তো তাইলে কিন্তু পিএইচডি করতে জার্মানি গিয়ে একটা ছেলে ফেসবুকে পোস্ট দিত না যে আমি 3 দিন ধরে শুধু বার্গার খেয়ে আছি, আম্মুকে খুব মিস করছি, রান্না করতে পারছি না। এই জিনিসগুলো সে করে কারণ সে ধরে নিয়েছে যে রান্না করাটা মেয়েদের কাজ। রান্না করা মেয়েদের কাজ না, রান্না করা একটা লাইফ স্কিল। এই জিনিসটা ছোট বাচ্চাদেরকে শেখাতে হবে। নিজের বিছানাটা, নিজের ঘরটা গোছানো একটা লাইফ স্কিল, কাজের বয়সে করে দিবে এই জিনিসটা তাকে শেখাতে হবে, এরকম না। তো এই যে আমাদের যে মানে যাদেরকে আমরা অনেক মনে করি, আমরা অ্যাংলোফিলিয়ার কারণে আমরা কিন্তু খুবই মানে অ্যাংলোফাইল ব্রিটিশদেরকে আমরা খুব স্ট্যান্ডার্ড ধরি। যেরকম আমি নিজে ইংরেজিতে পড়ালেখা করেছি, আমার মা আমাকে বাংলা সাহিত্যে পড়তে দেয় নাই, এই জন্য আমি ইংরেজিতে পড়েছি, আমরা তো বাংলা সাহিত্যে পড়তাম। তো ওই যে ব্রিটিশ যে রাজপরিবার, সেই রাজপরিবারের ছেলেরা, প্রিন্স চার্লস বা তার 2 ছেলে হ্যারি উইলিয়াম, এরা যখন বোর্ডিং এ পড়তো ওদেরও কিন্তু বাথরুম পরিষ্কার করতে হতো। বোর্ডিং এর সবার নিয়ম সব স্টুডেন্টদেরকে করতে হবে। তো আমরা কিন্তু আমাদের বাচ্চাদেরকে বাথরুম পরিষ্কার করা শিখাই না। আমি নিজে আমার বাসায় বাথরুম পরিষ্কার করি, কিন্তু আমার বাচ্চারা করে না, তাদেরকে শেখানো হয়নি। তো এগুলো এই লাইফ স্কিল গুলো যদি আমরা না শিখাই, কোনো কাজ ছোট না বড় না, তাহলে আসলে কিভাবে হবে? এটা হবে না। এবং ওই বিবেক বুদ্ধিটা যদি জাগ্রত না করা হয়, তাহলে ওই যে ওই প্রাইভেট পড়ানোর বিজনেস, তারপরে আমার অনলাইন কি বলে উইকেন্ড এবং কি বলে জানি ওটাকে উইকেন্ড এবং ইভিনিং প্রোগ্রাম, এগুলো খুলে বা যখন তারা বিসি হয় বা উপরে লেভেলে যায়, তখন টিচারদের বসতে দেওয়ার জায়গা নাই, কিন্তু নতুন 2টা ডিপার্টমেন্ট খুলে ফেলবে। কারণ কি? তার নিজের আত্মীয় স্বজন, শালার বউ চাকরি দিতে হবে, এই জন্য এরকম একটা ডিপার্টমেন্ট খুলে যেতে দরকারই নেই। তো এই জিনিসগুলো বন্ধ হবে না যদি আমরা নীতি শিক্ষাটা ছোটকাল থেকে না করি। তো এটা হচ্ছে আমার অনেকের অনেক কিছু বলার আছে, এটা নিয়ে আসলে আমি অনেক বেশি সবাইকে বিরক্ত করতে চাই না। আমার ব্যক্তিগত মত, যেহেতু এটা উন্মুক্ত আলোচনা ছিল, ব্যক্তিগত মতটাই আমি দিলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। পাশেই আছে কুয়াশা মুক্ত। শুভেচ্ছা সবাইকে। আমি আমার নামের শেষে একটু মূর্খ, শিক্ষা প্রস্তাবনা নিয়ে মূর্খ কথা বলতে তো যাই হোক, আমি আমার ভাবনাগুলো বেশিরভাগই বলে দিয়েছি বক্তা। আর রাখাল রাহা যে প্রস্তাবগুলো অসাধারণ লাগছে, সেগুলোর সাথে যদি আরেকটু বাড়িয়ে বলতে চাই, তাহলে আমি বলবো যে শিক্ষার প্রধান উদ্দেশ্য হওয়া উচিত প্রাকৃত জীবন চর্চায়
মনোনিবেশ করার লক্ষ্যে সেই সেই শিক্ষা ব্যবস্থা। এই স্বৈরাচার পতনের লক্ষ্যে আমরা সম্মুখ সমরে যারা গান নিয়েছিলাম, এই অভ্যুত্থানের পরে আমরা প্রথমে যে দাবিগুলো নিয়ে দাঁড়িয়েছিলাম সেগুলো হচ্ছে প্রকৃতি বান্ধব বাংলাদেশ, মত প্রকাশের স্বাধীনতা, আমাদের ডিক্লাইনে দিচ্ছি কথা, কিন্তু যারা ফল করছে যে তার জন্য খুব গুরুত্বপূর্ণ কে দেখে। কম্পিটিশন কিন্তু এইখান থেকে বসাতে হবে। হ্যালো, আমার রাস্তার সুর গান গ্রন্থ থেকে একটা গান করছি, সৌজাঞ্জলি শিরোনামে। সম্মানিত বৃক্ষপাতা, তরুলতা, আর জীবনের মঞ্চে স্থান না পাওয়া তথা সময়ের পায়ে পিষ্ট হওয়া ঘাস দাঁড়িয়ে জ্ঞানে ভাই বৃক্ষ তুমি, তোমার গল্প শুনতে চাই। বৃক্ষ তুমি, তোমার গল্প শুনতে চাই। আষাঢ়ে অষাঢ় মেঘে ভেজে না তো মন, পিপাসায় চাতক মরে আসে না পার্বণ। আষাঢ়ে অষাঢ় মেঘে ভেজে না তো মন, পিপাসায় চাতক মরে আসে না পার্বণ। তবু পাষাণ মনে সযতনে তোমারি গান গাই। তবু পাষাণ মনে সযতনে তোমারি গান গাই। বৃক্ষ তুমি, তোমার গল্প শুনতে চাই। নীরবতা হোক, গম্ভীর চিৎকারে গেয়ে উঠতে চায় সনাতনী বট। আমাদের, তোমাদের, তাদের সবার গানে সমান্তরাল সুরে জোয়ার হবে। নির্বাণ বরাবর ভেসে যাবে জাগ্রত ঈশ্বরের নাও। তাই তো বৃক্ষ তখন বলছে, শোনো বলিও কলিজার ভাই, শোনো বলিও কলিজার ভাই। এখানে নদী ছিল, নদের চাঁদে কি করে ভুলে যাই। এখানে নদী ছিল, নদের চাঁদে কি করে ভুলে যাই। শোনো বলিও কলিজার ভাই, শোনো বলি ও কলিজার ভাই।
চৈতালি রোদের আগুনে পুড়ে যায় বন্তব, পথিকের ধুলি মাখা পা করিতে মরণ। এই বন্ধু বাজারে ঝড়ের মাতমে বুক পেতে দাঁড়াই, এই বন্ধু বাজারে ঝড়ের মাতমে বুক পেতে দাঁড়াই। শোনো বলি ও কলিজার ভাই, শোনো বলি ও কলিজার ভাই। এই জঞ্জাল সভ্যতার সোনার রূপার কাছে পাল্টে সুন্দরের ঘুম ভাঙায় যে সবুজ পুত্র, তাকে তোমরা চেনো? সময়ের প্রাণ ভ্রমণ আছে অন্তরের কোন অতলে, তাকে তোমরা জানো? তোমরাই সেই গভীরতা, তোমরাই রাজপুত্র। চলো খোলস ভেঙে কুড়ি হওয়ার জাগরণী গানের সুর হই। চলো পাখির ঘুম ভাঙাতে যাই, চলো পাখির ঘুম ভাঙাতে যাই। এই গানের দেশে প্রাণের পাখির সুরে সুর মিলাই, এই গানের দেশে প্রাণের পাখির সুরে সুর মিলাই। চলো পাখির ঘুম ভাঙাতে যাই, চলো পাখির ঘুম ভাঙাতে যাই। নদীটা ফের আসবে বলে বাঁচার আয়োজন, সে করে ফিরবে বলে আশার নিমন্ত্রণ। নদীটা ফের আসবে বলে বাঁচার আয়োজন, সে করে ফিরবে বলে আশার নিমন্ত্রণ। তার আশার আশায় সবুজ নেশায় অবুঝ হতে চাই, তার আশার আশায় সবুজ নেশায় অবুঝ হতে চাই। চলো পাখির ঘুম ভাঙাতে যাই, চলো পাখির ঘুম ভাঙাতে যাই। এই গানের দেশে প্রাণের পাখি সুরে সুর মিলাই। জয় সবুজ। ধন্যবাদ সবাইকে। আমাদের প্যানেল আলোচকদের ভিতরে দুজন আলোচনা করতে এখনো বাকি আছে, আমরা তাদের কথা শুনে তারপর উঠবো। এর মাঝখানে আমাদের অনেকগুলো ভাইয়ের কথা শুনতে হবে। কম সময়ে 2-3 মিনিট সময়ের ভিতরে আপনারা যদি কথা শেষ করেন, আমরা বেশ কয়েকজনকে কাভার করতে হবে। আজান দিবে, নামাজ পড়বে। এই ভাই আবার কাজ দেখাচ্ছে বলে আমি চলে দেবো, তাকে একটু দিয়ে দেন। আর কেউ বইলে চলে যায়, বইলে চলে যাওয়াটা খুব অসুন্দর। আসসালামু আলাইকুম। আসলে চলে যাওয়ার বিষয়টা হচ্ছে আমার আব্বা অসুস্থ, তো সেই জন্য চলে যাবো। চলে আমি যাই না, শেষ পর্যন্ত থেকে যেতাম। আজকের এই সুন্দর একটি উন্মুক্ত আলোচনার যে আয়োজক সঞ্চালক, তাকে প্রথমেই ধন্যবাদ জানাই, এবং আমাদের যে শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকারা এসেছেন, যারা এসেছেন সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আসলে শিক্ষা নিয়ে যে উন্মুক্ত আলোচনা হচ্ছে আজকে, আমি খুব ছোট করেই বলবো। আমরা পড়াশোনা যে করছি, পড়াশোনা করার পরে আমাদের লক্ষ্যটা হচ্ছে আমরা পড়াশোনা যে শেষ করব, শেষ করে একটা সার্টিফিকেট পাবো, সার্টিফিকেট পেয়ে একটা চাকরি করব। চাকরি করে কি হবো, আমি দীর্ঘমেয়াদী, স্যার যেটা লিখেছে চারটা যে ধাপ, জরুরি, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী, আমি সেই দীর্ঘমেয়াদী দুর্নীতিবাজ হতে চাই। যার জন্যই মূলত আমার পড়াশোনা শেষ করে আমার একটা সার্টিফিকেটে একটা চাকরি করা। সেটা হচ্ছে আমাদের বর্তমান যে আমরা আর শিক্ষকদের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে যে তারা হচ্ছে ম্যাম যেটা বলেছিল যে পিএইচডি ডিগ্রি বা অন্যান্য ডিগ্রি নেওয়া, তাদের মধ্যে বিষয়টা হচ্ছে যে পড়াশোনা করে আগে হচ্ছে আমি ডিগ্রি নিব, আমার পদোন্নতি হবে, সেই পদোন্নতির মাধ্যমে আমিও একটি দীর্ঘমেয়াদী দুর্নীতিবাজে পরিণত হব। এই যে ব্যবস্থা আমাদের এবং তাদের যে মনোভাব, সেই মনোভাবের পরিবর্তন
করাটা খুবই জরুরি আমি মনে করি। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অবনতি খুবই 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 খারাপ, যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা, সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর যে একটা বিষয় সেটা হচ্ছে আইসিটি, যে একটা বিষয় যেটা বলেছিল, সেটাকে আমি মনে করি খুব গুরুত্ব দিয়েই দেখা উচিত। সেটাকে অপশনাল সাবজেক্ট হিসেবে না, সেটাকে আমাদেরকে গুরুত্ব সহকারে দেখেই আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এগিয়ে নেওয়া যায়। এখানে এই বিষয়টি অনেক কথা রয়েছে, আমার আসলে সময় স্বল্পতা এবং অনেকে আছে গুরুত্বপূর্ণ কথা বলেছে এবং আরো অনেকেই বলবে, হয়তো বা তাদের মধ্যে আমার কথাগুলো চলে আসবে। আর বাকি যেগুলো থাকবে হয়তো আপনাদের সাথে মিলিত ভাবে যদি কাজ করা যায়, আমি ইনশাআল্লাহ এই শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করতে ইচ্ছুক আপনাদের সাথে। ধন্যবাদ সবাই। ইউসুফ ভাই আছেন? আগে ইউসুফ ভাই, আমরা চেষ্টা করবো সবার কথা শুনতে, যদি সংক্ষেপে বলেন। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার। তো আজকে একটি চমৎকার বিষয়ে আমি এসেছিলাম আসলে শ্রোতা হয়ে। এখানে কথা বলবার মতো কোনো যোগ্যতা নাই, কোন যোগ্যতাই আমার নেই, তারপরও চমৎকার কথা শুনছিলাম। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের প্রস্তাব নিয়ে রাখাল রাহার একটি প্রস্তাবনামূলক একটি প্রবন্ধ আমরা শ্রবণ করেছি এবং এটি পাঠ করেছি চমৎকার। আজকে আসলে